নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের সকল শ্রোতা বন্ধুকে জানাই শুভ প্রজাতন্ত্র দিবস। আজ এই বিশেষ দিনে আমরা ফেরত নিয়ে আসছি আপনাদের অত্যন্ত প্রিয় একটি চরিত্র, শ্রী প্রদীপ চন্দ্রের কলমে গোয়েন্দা পাকরাশির আরও একটি রোমহর্ষক কাহিনী, জান্নাত নিখোঁজ। গল্প পাঠে রাজদীপ চক্রবর্তী, পাকরাশির ভূমিকায় মৃন্ময় মান্না, জয়ের ভূমিকায় জয়দীপ চক্রবর্তী, বাড়ি সাহেবের ভূমিকায় জয় ভট্টাচার্য, জান্নাতের ভূমিকায় বর্ণালী দেববর্মন, সুব্রতর ভূমিকায় জয় দাস, আনিসের ভূমিকায় ইন্দ্রনীল কুমার, ম্যানেজার ও রেহানের ভূমিকায় আবির, মালিহার ভূমিকায় মৌমিতা, তাসনিমের ভূমিকায় আয়ুষী ব্যানার্জি, ফরিদ, কমিশনার ও ইমতিয়াজের ভূমিকায় সুদীপ্ত সরকার। আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী, পোস্টার ডিজাইন RD ক্রিয়েশনস। সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন, প্রদীপ চন্দ্রের কলমে জান্নাত নিখোঁজ। স্যার, ছত্তিশগড় থেকে ফিরে এসেছি, তাও এক সপ্তাহ হয়ে গেল, নতুন কোনো কেসের সন্ধান নেই। চলুন না, কোথাতে একটু ঘুরে আসা যাক। ড্রয়িং রুমে ঢুকতে ঢুকতে সুব্রত বলল। পাকরাশি সেই সময় প্রতিদিনের মতন চেয়ারে বসে সকালের খবরের কাগজে হেডলাইনগুলোর ওপর চোখ বোলাচ্ছিল। কাগজ থেকে চোখ না তুলেই সে বলল, সেই কথা বলবো বলেই তোমার জন্য অপেক্ষা করছিলাম। এবার দেশের কোথাও নয়, একেবারে বিদেশ যাব। শুনে তো সুব্রত থ। বস বলেন কি? ছাপোষা সুব্রত দৌড় দীপুদা পর্যন্ত, অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং। তা না একেবারে বিদেশ? অত টাকা কোথায় পাওয়া যাবে? বিস্ময় ভরা গলায় সে বলল, হ্যাঁ, একেবারে বিদেশ? অত টাকা পাবো কোথায়? হেডলাইন থেকে চোখ না সরিয়েই একইভাবে পাকরাশি বলল, টাকা লাগবে না, তুমি শুধু যাওয়া আসার প্লেনের টিকিটের দামটা জোগাড় করবে, আর সঙ্গে 1000-2 টাকা, ব্যাস, তাতেই হবে। তাও মোটামুটি কত লাগবে? সব মিলিয়ে 1015 জোগাড় করো না। সুব্রত আবার থমকাল। 15,000 টাকায় বিদেশ? স্যারের কি মাথা খারাপ হলো? কিছুই মাথায় ঢুকছে না। চূড়ান্ত দ্বিধান্বিত হয়ে সে বলল, স্যার, আমি কিন্তু ভীষণ রকমের কনফিউজড, আপনি খোলসা করে বলুন। পাকরাশি এবার খবরের কাগজ ভাঁজ করে রেখে সোজা হয়ে সুব্রতর দিকে ফিরে বসল। তারপর কিছু বলতে যাচ্ছিল, ঠিক সেই সময় মিনতি দুজনের জন্য চা নিয়ে ঘরে ঢুকল। মিনতির হাত থেকে দুজনেই চায়ের কাপ তুলে নিল। চায়ের চুমুক দিয়ে আহ জাতীয় একটা আমের সুলভ শব্দ করার পর পাকরাশি বলল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমার ক্লাসমেট ছিল ফারহান আক্তার জয়। অনেক দিন ধরে অনুরোধ করছে ওর বাড়ি যাওয়ার জন্য। ইউনিভার্সিটির পড়া শেষ করে ও নিজের দেশে চলে যায়। তারপর থেকে সামনাসামনি আর দেখা হয়নি। মাঝে মধ্যেই ও ফোন করে, অনেকক্ষণ কথা হয়। এতদিন হয়ে গেল তাও ও যোগাযোগ ছিন্ন করেনি। ব্যস্ততার জন্য আমি কোনোদিনই ফোন করার সময় করে উঠতে পারি না, কিন্তু ও সময় পেলেই ফোন করে। 2 দিন আগেও ফোন করে অনেক করে বলল ওর বাড়িতে যেতে। এবার যদি না যাই ও হয়তো অহংকারী ভাববে, তাই ভাবলাম ঘুরেই আসি একবার। বাংলাদেশ? তাই বলুন, আমি তো ফ্রান্স, স্টেট, সুইজারল্যান্ড, জার্মানি এসব ভেবে বসেছিলাম। হ্যাঁ, প্রস্তাবটা ভালোই, আমার শিকড় তো এই দেশেই। তবে যাওয়া যাক শিকড়ের সন্ধানে। খুব ভালো বলেছ, আমার শিকড়ও ঢাকা, বিক্রমপুর। একটা নারীর টান তো আছেই। এরপর ব্যাগ গুছিয়ে পাসপোর্ট ভিসা প্রস্তুত করে বিমানের টিকিট কাটা হলো। দেখতে দেখতে নির্দিষ্ট দিনটাও এসে গেল।
দমদমের নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র 1 ঘন্টার উড়ানে তারা পৌঁছে গেল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তাদের রিসিভ করার জন্য বিমানবন্দর লাউঞ্জে জয় অপেক্ষা করছিল। পাকরাশি ও সুব্রত বাইরে বেরোতেই দেখা গেল 40-42 বছর বয়সী, প্রায় 6 ফুট উচ্চতার, গৌরবর্ণ সুদর্শন এক যুবক দ্রুত পায়ে তাদের দিকে এগিয়ে আসছে। কাছে এসেই সে পাকরাশিকে আলিঙ্গনে আবদ্ধ করল। আলিঙ্গন মুক্ত হওয়ার পর পাকরাশি সুব্রতর সঙ্গে জয়ের পরিচয় করে দিতে দিতে বলল, আমার সহকারী সুব্রত রাহার সঙ্গে পরিচিত হ জয়। হাত বাড়িয়ে করমর্দন করে জয় বলল, নাইস মিটিং ইউ, ওয়েলকাম টু মাই কান্ট্রি। তুই কিন্তু অনেক মোটা হয়ে গেছিস জয়। তুই আমাকে চিনতে না পারলে আমি কিন্তু তোকে চিনতেই পারতাম না। তোর চেহারা একটুও পাল্টায়নি, সেই আগের মতো পেটানো বলিষ্ঠ চেহারা। কিভাবে সেই একই রকম রেখে দিয়েছিস পরি? পাকরাশি রসিকতা করে বলল, দেখলে হবে, খরচা আছে বন্ধু। তা তুই কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করবি না এগোবি? গাড়ি এনেছিস? অবশ্যই, গাড়ি ছাড়া তোদের নিতে আসবো ভাবলি কি করে? চল, বাসায় গিয়ে অনেক গল্প হবে। কতদিন পরে তোর সাথে দেখা হলো, কি যে আনন্দ হইতেছে ভাষায় প্রকাশ করতে পারবো না। তিনজন এয়ারপোর্টের বাইরে এসে গাড়িতে উঠে বসল। জয়ের বাড়ি উত্তরায়। গাড়ি ছুটে চলল উত্তরার দিকে। পাকরাশি জিজ্ঞাসা করল, বিয়ে করেছিস? অনেক দিন, দুটো মেয়েও আছে। তুই তো এখন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ইন্সপেক্টর, আজ ডিউটি নেই? তোরা আসবি বইলা 2 দিন ছুটি নিছি। ছুটি দিল? সহজে কি আর দেয়, অনেক কাঠখড় পোড়াইতে হয়েছে। তা তুই এখন কোথায় পোস্টিং? ডিটেকটিভ ব্রাঞ্চ। বাহ, এখন তাহলে তুই গোয়েন্দা। ওই আর কি, তবে তোর মতো ফেমাস না। আমি ফেমাস? তোকে কে বলল? তুই কি ভাবিস তোদের ওই দিকের খবর আমরা পাই না? তোর নাম এই দিকের অনেকেই জানে, বিশেষ করে পুলিশ বিভাগে। তোর অনেক কেসে রেফারেন্সও দেওয়া হয় ট্রেনিং এর সময়। ইজ ইট ট্রু? ইয়েস মাই ফ্রেন্ড, আই এম প্রাউড টু হ্যাভ আ ফ্রেন্ড লাইক ইউ। কথা বলতে বলতে গাড়ি এসে পৌঁছে গেল জয়ের বাড়ি গেটে। প্রায় 6 কিলোমিটারের কিছু বেশি পথ। আসতে সময় লাগলো 0.5 ঘন্টা। অভিজাত এলাকা, দেখলেই বোঝা যাচ্ছে ধনী লোকেদের বসবাস। হর্ন বাজাতেই কেয়ারটেকার ছুটে এসে গেট খুলে দিল। গাড়ি ভেতরে প্রবেশ করলো। 5 তলা বাড়ি। 3 তলার পুরোটা জুড়ে জয় ওর পরিবার নিয়ে থাকে, বাকি সব ফ্লোর ভাড়া দেওয়া আছে। পাকরাশি জিজ্ঞাসা করলো, তোর নিজের বাড়ি? পাকরাশি রসিকতার ছলে গলার স্বর খাদে নামিয়ে এনে বলল, উপরি তাহলে ভালোই পকেটে ঢুকেছে বল। কি যে কস না দোস্ত, এইটা উত্তরাধিকার সূত্রে পাওয়া। জয়ের পূর্বপুরুষ জমিদার ছিল। উত্তরাধিকার সূত্রে বিপুল সম্পত্তি তার ভাগে পড়েছে। একথা যাদবপুরে পড়ার সময় জয়ের মুখ থেকে পাকরাশি শুনেছে। বন্ধুর সঙ্গে ঠাট্টা করার আছিলায় কথা বলছে সে। জয় অবশ্য তা জানে। 1 ঘন্টা হলো এসছে। ইতিমধ্যে জয় ঘুরিয়ে ফিরিয়ে তাদের সব কটা ঘর দেখিয়েছে। প্রতিটা ঘর ছবির মতো সাজানো, সাবেকি আভিজাত্য ও সংস্কৃতির ছাপ অঙ্গসজ্জায়। স্ত্রীর সঙ্গে পরিচয় করে দিয়েছে। নাম নুসরাত। অপরূপ সুন্দরী বললেও কম বলা হয়। শিক্ষিতা, মিশুকে ও আধুনিকা। তার সঙ্গে ভারী মিষ্টি তার ব্যবহার। মেয়ে দুটিও খুব মিষ্টি, দেখতে যেন ডল পুতুল। বড়টির বয়স বছর 10, ছোটটি 9। দুজনেই ইংলিশ মিডিয়ামে পড়ছে। জয় ও তার পরিবার এর মধ্যেই অভ্যর্থনা আপ্যায়নে যে উষ্ণতা দেখিয়েছে, পাকরাশি ও সুব্রত দুজনেই তাতে মুগ্ধ। আতিথেয়তার আতিশয্য এই দেশের মানুষ এখনো বজায় রেখেছে। এরপর খাওয়ার টেবিলে বসে সে এক বিড়ম্বনার এক শেষ। ভাতের থালার চারপাশে অসংখ্য পদের সমারোহ। একজন মানুষের পক্ষে এত কিছু খাওয়া কি সম্ভব? কয়েক রকমের ভর্তা, ডাল, 3 রকমের সবজি প্রিপারেশন, 3 প্রকারের মাছ, কাতলা, ইলিশ, পাবদা। মাংসের আইটেমও সমান, মুরগির মাংস, খাসির মাংস ও হাঁসের মাংস, এরপর দই মিষ্টি। জয়কে ডেকে পাকরাশি বলল, আরে আমাদের কি রাক্ষস ভেবেছিস? একজন মানুষের পক্ষে এত রকম খাবার একবারে খাওয়া সম্ভব?
যেন পুরো রেস্তোরাঁ সব আইটেম একসঙ্গে সাজিয়ে দিয়েছিস। শুনতে পেয়ে কিচেন থেকে নুসরাত ছুটে এসে বলল, দাদা এমন বেশি কিছু নয়, আস্তে আস্তে খাইয়া লন। মাথা খারাপ, এর 1/4 তো আমরা খেতে পারবো না বৌদি। আপনি প্লিজ কয়েকটা আইটেম রেখে বাকিগুলো নিয়ে যান। তোদের জন্য নুসরাত মাঝরাত থেকে একশো রান্না করছে, না খাইলেও দুঃখ পাইব। খাবো না তো বলিনি, কদিন তো আছি, রোজ না হয় একটা করে আইটেম খেয়ে দেখা যাবে, কিন্তু একসঙ্গে এত অসম্ভব। ঠিক আছে, যতটা পারিস খা, কিন্তু সবগুলো টাচ করবি, বাকিটা থাকবো। খামোখা অপচয় হবে জয়। হোক গে, তোদের অনারে না হয় একদিন একটু অপচয় হইল। দাদা আপনারা যতটা খাইলে কমফোর্টেবল ফিল করবেন ততটাই খান, তবে লজ্জা কইরা কম খাইবেন না প্লিজ। বন্ধুর বাসা নিজের বাসা মনে কইরা খান। নুসরাতের হাতের রান্না যেন অমৃত। খেয়ে উঠে দুজনেই রান্নার ভূয়সী প্রশংসা করল। খাওয়ার পাট চুকিয়ে এখন চলছে তুমুল আড্ডা। মাঝে কিছুক্ষণের জন্য নুসরাতও যোগ দিয়েছিল। মেয়েদের ঘুম পাড়ানোর জন্য এখন তাকে বেডরুমে যেতে হয়েছে। 1 ঘন্টার ওপর আড্ডা চলছে। এতদিনের জমানো কথা উজাড় করে দিচ্ছে দুই বন্ধু। ইউনিভার্সিটির দিনগুলো সব স্মৃতি পুনরায় পোস্টমর্টম করা হচ্ছে। দুই বন্ধুর একান্ত আলাপচারিতার মাঝে সুব্রত নিজেকে অপাঙ্ক্তেয় মনে হওয়ায় সে ঘুমিয়ে পড়েছে। এমন সময় কলিং বেলটা বেজে উঠল। জয় বলল, এই অসময়ে আবার কেডা আসলো? দরজা খুলতে উঠে চলে গেল সে। ফিরে এলো এক ভদ্রলোককে সঙ্গে নিয়ে। 6 ফুটের ওপর লম্বা, ধবধবে ফর্সা গায়ের রং, বয়স 75 বা 80, ঋজু বলিষ্ঠ চেহারা, চোখে মুখে কাঠিন্য ভাব, হাঁটা চলায় এখনো তারুণ্যের ঝলক। তাকে কোনোভাবেই বৃদ্ধ বলা যাবে না, বরং বলা যেতে পারে 80 বছরের তরুণ। ঘরে ঢুকে জয় তাকে বসতে বলল। ভদ্রলোক সোফায় বসতে বসতে বললেন, আমি হেডকোয়ার্টার হইয়া আসছি, সেইখানে গিয়া শুনলাম আপনি ছুটিতে আসেন। এত দূর থেকে আইসা আপনার লগে দেখা না কইরা ফিরা যাবো, তাই ঠিকানা লইয়া বিরক্ত করতে এখানে চইলা আসলাম। আই এম সরি ফর দ্যাট। নো, ইটস ওকে। আমরা সাধ্যমতো চেষ্টা কইরা যাইতেছি, কিন্তু এখনো পর্যন্ত জন্নাতের কোনো খোঁজ পাওয়া যায়নি। যারে অ্যারেস্ট করা হয়েছে নানাভাবে ক্রস এক্সামিন কইরাও তার থেকে কিচ্ছু বাইর করা যায় নাই। তদন্ত চলতেছে, খোঁজ পাইলেই আপনারে জানানো হইব। 1 সপ্তাহ হইয়া গেল, নাতনি কোনো খোঁজ নাই। আমাকে মনের অবস্থা নিশ্চয়ই বুঝবার পারতাছেন। যখনই আইতাছি কইতাছেন চেষ্টা করতেছেন, কিন্তু কোনো রেজাল্ট নাই। এরকম চেষ্টার মানে কি? আপনাদের দিয়ে মনে হয় হইব না, বা অন্য ব্যবস্থা দেখতে হইব। ইউ অল আর নাথিং বাট ক্যালাস। সরি, আমাদের আর কয়েকটা দিন সময় দেন। রাগে গজ গজ করতে করতে ভদ্রলোক বেরিয়ে গেলেন। জয়কে এখন বেশ চিন্তিত দেখাচ্ছে। পাকরাশি জিজ্ঞাসা করল, কেসটা কি জয়? ভদ্রলোকের নাম উসমান বারি, একজন রিটায়ার্ড আর্মি অফিসার, প্রতিপত্তিশালী ও বিত্তবান মানুষ। ছেলে মেয়েদের কঠোর অনুশাসনের মধ্যে বড় করছেন। ওর নাতনি জন্নত 1 সপ্তাহ ধরে নিখোঁজ। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার সময় মেয়েটির সঙ্গে একটা ছেলের সম্পর্ক তৈরি হয়। বারি সাহেব অত্যন্ত গোড়া রক্ষণশীল, কড়া ধাতের মানুষ। পরিবারে তার কথাই শেষ কথা। তার মুখের ওপর কথা বলার সাহস কারো নাই। তার সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়ার কথা পরিবারে কেউ কল্পনাতেও আনতে পারে না। জন্নত জানতো তার এই সম্পর্কের কথা দাদা জানলে আর রক্ষা থাকবে না, তাই সে তার এই সম্পর্কের কথা গোপন রাখে। এদিকে নাতনি বড় হয়েছে। বারি সাহেব নাতনির বিয়ের তোড়জোড় শুরু কইরা দেন। ছেলে পছন্দ কইরা বিয়ের দিনও পাকা কইরা ফেলেন। মেয়েটি বাড়ি থেকে পালাইয়া ছেলেটির কাছে চইলে আসে। তারপর থেকে তার আর কোনো খোঁজ নাই। ইন্টারেস্টিং। বোধহয় তার মাথার পোকাটা নড়ে উঠল। টেকি কি তাহলে এবার স্বর্গে এসেও ধান ভানবে? রহস্যের গন্ধ আর পাকরাশির মাথার পোকা নড়বে না, তা কি করে হয়? তার চিন্তা এখন ঘটনাটিকে নিয়ে আবর্তিত হয়ে চলেছে। স্বগতোক্তির মতন বিড় করে সে বলল, একটি মেয়ে প্রেমিকের সঙ্গে দেখা করতে ঢাকায় চলে এলো, আর তারপর নিখোঁজ হয়ে গেল। কোথায় গেল মেয়েটা? মিনিট খানেক চুপ। তারপর জয়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল, যাকে অ্যারেস্ট করেছিস সে কি মেয়েটির প্রেমিক?
জি। ওর কাছে কি আসছিল মেয়েটা? জি। মেয়েটির বাড়ি কোথায়? নেত্রকোনায়। ঢাকা শহর থেকে কত দূর? ওই 150 কিলোমিটার হইবে। স্ট্রেঞ্জ। ছেলেটির সঙ্গে দেখা হয়েছিল? কি বলছে সে? ছেলেটি বলতেছে দেখা হয় নাই। কেন? সে কি কারণ বলছে? সে বলতেছে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট হলে তো তার চিহ্ন থাকবে, পরীক্ষা করে দেখেছিস? তেমন মেজর কিছু না, একটু কেটে সরে গেছিল। কি নাম তার? আনিস। আনিস চৌধুরী। কি করে? তার পেশাটা কি? একটা বেসরকারি সংস্থায় চাকরি করে। দরিদ্র পরিবারের মেধাবী ছেলে। পরীক্ষায় ভালো নাম্বার পাইয়া পাশ করছে। পাশ করার পর একটা নামী বেসরকারি সংস্থায় চাকরি পায়। বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুত হইতেছে। মোবাইল নাম্বার, লোকেশন, কল ডিটেলস সব পরীক্ষা করে দেখেছিস? তার কথা অনুযায়ী অ্যাক্সিডেন্টের পর তার মোবাইল ফোন হারাইয়া যায়। ভেরি সাসপিশিয়াস। ফোন হারিয়ে গেলেও নম্বরটা তো আর হারিয়ে যায় না। ঠিক কথা। নম্বর সংগ্রহ কইরা ওইগুলো বাইর করতে হইব। জান্নাতের নম্বরও কল ডিটেলস, লোকেশন ট্র্যাক করে দেখ, সূত্র পেয়ে যাবি। তুই কেসটা দেখবি? আমি? বলিস কি? কিভাবে? মিস্টার বাড়ি নিশ্চয়ই এবার কোনো প্রাইভেট ইনভেস্টিগেটরে খোঁজ করবেন। তুই ডিলটা এক্সপেক্ট কর। আমি ট্যুরিস্ট ভিসা নিয়ে বেড়াতে এসেছি এদেশে, সরকার আমাকে অ্যালাউ করবে? এখানে সরকার আসতেছে কোত্থেকা? তুই একজনকে তোর দক্ষতা দিয়ে সাহায্য করবি, এতে দোষের কি আছে? তুই কীর্তিমান গোয়েন্দানো হইয়া যদি ডাক্তার হইতি, একজন মুমূর্ষু রোগী এদেশে বইলা কি চিকিৎসা করতি না? এটা তোর প্রফেশনাল এথিক্সের মধ্যে পড়ে। ভ্যালিড পয়েন্ট। তবে এদেশের আইন কানুন সম্পর্কে তো আমার কোনো ধারণাই নেই। সমস্যাটা তো সেখানেই। সেম দোস্ত, সবই সেই কলোনিয়াল আইন। কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছে। আমি তোকে সব রকম সাহায্য করব। আমাকে তোর অন্যতম সহকারী ধরে নিতে পারিস। তুই সফল হইলে তার সুফল তো আমিই পাইব, তাই না? সুব্রতর ঘুম অনেক আগে ভেঙে গেছে। শুয়ে থেকে সে সবকিছুই শুনেছে। এতক্ষণ পর শুয়ে শুয়ে সে বলল, নিয়ে নিন স্যার, রথও দেখা হবে আর কলাও বেচা হবে। সুব্রত বলার আগেই পাকরাশি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল কেসটা সে নেবে। সুব্রত বলাতে সিদ্ধান্ত আরো জোরদার হলো। সে বলল, ওকে, ডান। কিন্তু ভদ্রলোকের কাছ থেকে প্রস্তাব এলে তবে, না হলে নয়। বাড়ি সাহেব মুখিয়ে আছে প্রস্তাব দিবার জন্য। দাঁড়া, অহনি দেখতেছি। ফোন তুলে জয় ডায়াল করল। অপর প্রান্ত থেকে রিসিভ হতে স্পিকার অন করে কথা শুরু হলো। হ্যালো, বাড়ি সাহেব, আপনি এখন কোথায়? সিএনজিতে ওই ফিরাজ যাওয়ার বাস ধরবার জন্য ওই গাবতলের দিকে রওনা দিচ্ছি। আপনি প্লিজ ফিরে আসেন, জরুরি দরকার। কেন, কোনো খোঁজ পাওয়া গেছে নাকি? আপনি আসলে সব জানতে পারবেন, আসলে খুব জরুরি। 15 মিনিট পর কলিং বেল বেজে উঠল। জয় দরজা খোলার জন্য দৌড়ে গেল। আপনার কেসটার একটা সুরাহা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, সেই কারণে আপনার এই দায়িত্ব আনলাম। বলতে বলতে বাড়ি সাহেবকে সঙ্গে নিয়ে জয় ঘরে প্রবেশ করল। সোফায় বসে মিস্টার বাড়ি জিজ্ঞাসা করলেন, কেমনে? আরেকদিকে সোফায় বসে পাক রাশির দিকে তর্জনী নির্দেশ করে জয় বলল, ইনি হইতেছেন পরীক্ষিত পাকরাশি, আমার এক বিশিষ্ট বন্ধু, একজন স্বনামধন্য গোয়েন্দা। 15 বছর পুলিশে চাকরি করছেন। বর্তমানে চাকরি থেকে ইস্তফা দিয়া নিজস্ব সংস্থা খুইলা প্রাইভেট প্র্যাকটিস শুরু করছেন। এর হাতে কেস গেলে সাকসেস অনিবার্য। আপনি যদি মত করেন ইনারে নিযুক্ত করতে পারেন, আমার দৃঢ় বিশ্বাস তিনি আপনার নাতনিরে খুঁজা দিতে পারবেন। খুবই উত্তম প্রস্তাব। আপনার কথা আছে কিছুই হইব না, তা আমি ভালোই বুঝবার পারতাছিলাম। একজন ভালো গোয়েন্দার খোঁজে আসছিলাম, ভালোই হইল। এরপর পাক রাশির দিকে ফিরে বাড়ি বললেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি আমার নাতনিরে খুঁজা দিতে পারবেন? চেষ্টা করব। শুনুন মিস্টার পাকরাশি, আমি সুজা কথার মানুষ, আর সেজন্য আমার কথা আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু তবুও আমি ওই সোজা কথাই কব।
স্বচ্ছন্দে বলুন মিস্টার বাড়ি। যদি আপনি আমার নাতনিকে খুঁজে দিতে পারেন তাহলে আপনি যত টাকা দাবি করবেন আমি দিব, কিন্তু খুঁজে দিতে না পারলে একটি টাকাও আপনাকে দিব না। ওয়েল, নো প্রবলেম, আই এগ্রি। থ্যাংক ইউ মিস্টার পাকড়াসি। আপনার নাতনির 1 কপি পোস্টকার্ড সাইজ ফটো আমার লাগবে। নাতনির কোনো বেস্ট ফ্রেন্ড থাকলে তার নাম, ঠিকানা ও ফোন নাম্বারটাও দেবেন। সবই আপনি পাইয়া চাইবেন, কোনো সমস্যা হইব না। আগামীকাল সব তথ্য আপনারে মেল কইরা দিব। তাহলে জয়ের আইডিতেই পাঠিয়ে দেবেন, কারণ আমাদের নতুন সিম এখনো নেওয়া হয়নি। ওকে, তাই হইব। গুড বাই। বলে গট গট করে ভদ্রলোক বেরিয়ে গেলেন। এতক্ষণ সুব্রত কোনো কথা বলেনি। মিস্টার বাড়ি চলে যাওয়ার পর সে বলল, স্যার, এতক্ষণ যা শুনলাম তাতে একটা বিষয় বেশ খটকা লাগছে। সুব্রতর মুখ থেকে কথা কেড়ে নিয়ে পাকরাশি বলল, তুমি এরপর কি বলবে তা আমি জানি। বাড়ি সাহেব একজন এমন কড়া, কঠিন এবং দাম্ভিক মানুষ। নাতনি তার পছন্দের পাত্রকে বিয়ে না করে বাড়ি ছেড়ে পালিয়েছে, তার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। তাকে খুঁজে পাওয়ার জন্য তিনি কেন এত উতলা? একদম, মানে আমার তো মনে হচ্ছে পুরোটাই আইওয়াস। বুড়ো নাতনিকে খুন করে লাশ গায়েব করে দিয়েছে, সন্দেহ তার উপর যেন না হয় সেজন্য নাতনিকে খোঁজার নাটক করছে। ভেরি গুড পয়েন্ট। সে সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। বলিস কি? এই অ্যাঙ্গেলটা তো আমার মাথায় আসে নাই। এখন তো মনে হইতেছে বাড়ি সাহেব ইজ প্রাইম সাসপেক্ট। এ পর্যন্ত যেটুকু তথ্য পাওয়া গেল তাতে দুটো অ্যাঙ্গেল আপাতত উঠে এলো। এক, অনার কিলিং, তাতে প্রাইম সাসপেক্ট মিস্টার বাড়ি। 2, হিউম্যান ট্রাফিকিং, তাতে প্রাইম সাসপেক্ট জান্নাতের প্রেমিক আনিস চৌধুরী। দেখা যাক আগে আর কি কি পাওয়া যায়। তৃতীয় আর একটা সম্ভাবনা আছে, 150 কিলোমিটার পথ আসার সময় কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা, আর এই কদিনে কোনো লাবারিশ লাশের খবর আছে কিনা, এগুলো খতিয়ে দেখা দরকার কিন্তু স্যার। অবশ্যই। জয়, তুই এই তথ্যগুলো জোগাড় কর। অবশ্যই বস। শুনে পাকরাশি হাসল। জয় বলল, এখন থেকে আমি তো সহকারী নাম্বার 2, তাই তুই আমার বস। আবার কলিং বেলটা বেজে উঠল। আবার কেডা? বলে জয় দরজা খুলতে গেল। একটি 22-23 বছরের মেয়ে, গায়ে রং চাপা, মুখশ্রী ভারী সুশ্রী, টানা টানা বড় বড় দুটি চোখ। প্রথম দেখাতেই নজর কেড়ে নেয়। পরনে জিন্সের প্যান্ট ও টপ, বোঝা যাচ্ছে শহুরে আধুনিকা মেয়ে। জয়ের সঙ্গে ঘরে ঢুকে সোফায় বসে পড়ল। তারপর বলল, আপনাদের মধ্যে ইন্সপেক্টর ফারহান আক্তারকে, তার সঙ্গে দেখা করতে এসেছি আমি জান্নাতের নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারে কিছু তথ্য দিতে চাই, যেগুলো হয়তো এখনো আপনারা সংগ্রহ করতে পারেন নাই। আমি ফারহান আক্তার, বলেন কি বলতে চান। তার আগে আপনার নাম ও পরিচয় বলেন। আমার নাম তাসনিম ফারিয়া, আমি ঢাকা ইউনিভার্সিটিতে জান্নাতের ক্লাসমেট ছিলাম। ধন্যবাদ। এবার বলেন কি বলতে চান। একটু পার্সোনালি বলতে চাচ্ছিলাম। কোনো অসুবিধা নাই, আপনি এইখানে বলতে পারেন। কিঞ্চিত ইতস্তত করে তাসনিম বলতে লাগলো, জান্নাতের দাদা, আই মিন গ্র্যান্ডফাদার, ওনার সম্পর্কে কিছু তথ্য দিতে চাই। ওর নাম উসমান বাড়ি। ও একসময় ছিল পাকিস্তান আর্মির মেজর। মুক্তিযুদ্ধের সময় ও পাকিস্তানের হয়ে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ করছিল। ও একজন নিষ্ঠুর খুনি। মুক্তিযোদ্ধাদের নির্যাতন ও নিপীড়ন করে ও খুন করত। বহু মুক্তিযোদ্ধা ও নিপীড়নের শিকার হয়েছে। আমার দাদা যান শহীদুর রহমানও ছিলেন একজন মুক্তিযোদ্ধা। একবার পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সামনাসামনি যুদ্ধে আমার দাদা যান নেতৃত্ব নিয়েছিলেন। গোলাগুলি ফুরাইয়া যাওয়ায় মুক্তিযোদ্ধারা পিছন হটেন। আমার দাদা ও আরো 2 জন মুক্তিযোদ্ধার পা কাদায় আটকাইয়া যায়। উসমান তাদের বন্দী বানাইয়া ব্যারাকে লইয়া গিয়া তাদের উপর অকথ্য নির্যাতন চালায়। দাদা সহ 3 জনই শহীদের মৃত্যু বরণ করেন। তাদের মুখে এইসব যুদ্ধের কথা শুনছি আমি। জান্নাতের সঙ্গে মিশতে তাই দাদি আমাকে বারণই করতেন, কিন্তু জান্নাত ওর দাদার মতো না, ও পুরোপুরি বিপরীত। ও মুক্তিযুদ্ধের চেতনায় নিজেকে তৈরি করছে। পাকিস্তান বন্দীদের ও ঘৃণা করে, এমনকি ওর দাদাকেও।
এর জন্য ওর উপর অনেক মানসিক নির্যাতন করা হয়। ওই উসমান নামক জাল্লাদটা বাড়িতে মিলিটারি আইন চালায়া রাখছে। তার মতের বিরুদ্ধে গেলে ওই বাড়িতে থাকা অসম্ভব। ওই পরিবেশে জান্নাত হাঁফাইয়া উঠছিল। ও পালাবার পথ খুঁজতেছিল। বোধহয় এই পালানোই ওর কাল হয়েছে। জাল্লাদটা ওর খুন করছে মনে হয়। উসমান বাড়ি যে জান্নাতকে খুন করছে সেই ব্যাপারে কোনো প্রমাণ কি আপনার কাছে আছে? প্রমাণটা আমার কাছে থাকবো কেমনি? সেইটা তো আপনি জোগাড় করবেন। আমি তথ্যগুলো দিয়া আপনারে সাহায্য করলাম। সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ। ওয়ান মোর কোয়েশ্চেন, জান্নাত যে নিখোঁজ হয়েছে এ কথা আপনি কার কাছ থেকে জানলেন? তাসনিম কিছুটা অবাক হলো, তারপর সপ্রতিভভাবে বলল, এইটা কিরকম প্রশ্ন? খবরের কাগজ যারা পড়ে সবাই জানে। হেডলাইন হয়েছিল, প্রাক্তন সেনা কর্তার নাতনি নিখোঁজ। তাসনিমের চটজলদি উত্তরে জয় একটু অপ্রস্তুত হলো, তারপর বলল, জি, তাও তো ঠিক। আমি তাহলে আজ আসি। আপনার ফোন নম্বরটা দিয়ে যান, যদি কোনো দরকার হয়। ফোন নম্বর একটা চিরকুটে লিখে দিয়ে তাসনিম চলে গেল। তাসনিম চলে যাওয়ার পর সুব্রত বলল, মেয়েটা আমার থিওরিতে শিল্পকর দিয়ে গেল। তা ঠিক, কিন্তু মেয়েটি নিজে থেকে সাহায্য করতে চলে এলো। ব্যাপারটা কেমন একটু অস্বাভাবিক লাগছে না? এসব ক্ষেত্রে কিছু জানলেও সাধারণত হয়রানি হতে হবে ভেবে কেউ পুলিশের সামনে আসতে চায় না। শিক্ষিত, সাহসী, আধুনিক মেয়ে, বন্ধুর প্রতি দায়বদ্ধতা থাকার কারণে পুলিশকে সাহায্য করতে এগিয়ে এসেছে। না, এর জন্য কিন্তু প্রশংসা পাওয়ার যোগ্য। সেদিক থেকে দেখতে গেলে কথাটা ঠিকই। কথায় কথায় সন্ধে হয়ে এসছে। চায়ের কাপ ট্রেতে সাজিয়ে নুসরাত ঘরে ঢুকল। সকলের হাতে চায়ের কাপ ও ডিশে গরম ফিশ কাটলেট তুলে দিয়ে চলে গেল। চা পর্ব শেষ হওয়ার পর জয় কাকে যেন ফোন করে বলল, আতিক, তুমি একটু চেক কইরা দেখো তো জান্নাত মিসিং হওয়ার দিন কোনো অ্যাক্সিডেন্টের খবর আছে কিনা। আর এই এক সপ্তাহের মধ্যে আনক্লেম লাশ কি কি খবর আছে খোঁজ নিয়ে তাড়াতাড়ি জানো। 7টা বাজে। পাকরাশি ও সুব্রতের রাত্রিবাসের জন্য অ্যাটাচড বাথসহ দক্ষিণ খোলা একটা প্রশস্ত রুম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ড্রয়িং রুম থেকে এসে দুজন এখন সেই ঘরে দাবার বোর্ড পেতে বসে পড়েছে। জয় এসে বলল, পরেই হেডকোয়ার্টার থেকে এই মাত্র জানালো ওই দিন তেমন কোনো বড় দুর্ঘটনার খবর নাই। আর এই সপ্তাহের মধ্যে যে কয়টা আনআইডেন্টিফাইড লাশের খবর আসে তার সব কয়টাই মেল, কোনো ফিমেল লাশের খবর রেজিস্টার্ড হয় নাই। ওকে, তুই কল ডিটেলসগুলো থেকে লোকেশন ইমিডিয়েটলি ট্র্যাক কর। ওকে বস। সময় এখন রাত 9টা। জয় এসে জানালো, আজ আনিসের কোর্টে প্রোডাকশনের দিন ছিল। বিচারক ওকে জামিন দিয়ে দিয়েছে। ওর বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারি নাই। আর বাড়ি সাহেব ফটো ও 3টে নাম পাঠাইছে, ঠিকানা, ফোন নাম্বার সহ। নেত্রকোনা থেকে ঢাকা আসতে হলে যানবাহন কি আছে? ট্রেন, বাস ও কার 3টে উপায়েই ঢাকা আসা যায়, তবে বাসে আসার সম্ভাবনা বেশি। ভোর 6টার বাস নেত্রকোনা ছেড়ে আসে 11:30টায় ঢাকা পৌঁছায়। ঢাকায় বাসের টার্মিনাস কোথায়? গাবতলী। বেশ, কাল থেকেই তদন্ত শুরু করে দেব। প্রথম আনিসের সঙ্গে কথা বলব, তারপর গাবতলী যাব। ছবিটার একটা বড় করে প্রিন্ট করে রাখ। আর ওই কল ডিটেলস, লোকেশন এগুলো কখন পাওয়া যাবে? নাম্বারগুলো সাইবার সেলে দিয়ে রাখছি, রাতের মধ্যে ওরা বাইর কইরা রাখবে, কাল সকালে পাওয়া যাবে। নাইস। পরের দিন ভোরবেলা উঠে নুসরাত সকলের জন্য ব্রেকফাস্ট রেডি করা শুরু করে দিয়েছে। জয় বলে রেখেছে ঢাকা শহরে জ্যাম শুরু হওয়ার আগেই বেরিয়ে পড়তে হবে। 7টার মধ্যে ব্রেকফাস্ট করে গাড়ি নিয়ে 3 জন বেরিয়ে পড়ল। গন্তব্য মালিবাগ। আনিসের বাসা সেখানে। 1 ঘন্টার কিছু বেশি সময় লাগলো মালিবাগ পৌঁছতে। আনিসের বাসা জয়ের আগে থেকেই চেনা ছিল, কারণ এখান থেকেই তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছিল। তাই বিশেষ খোঁজাখুঁজি করতে হলো না। দোতলা একটা ছোট্ট ফ্ল্যাটে আরো 2 জন রুমমেটের সঙ্গে শেয়ার করে থাকে আনিস। সেখানে গিয়ে কলিং বেলে চাপ দিতে এক যুবক বাইরে আসতে জয় বলল, আনিস বাসায় আছে? ছেলেকে জানালো সে এখনো বাড়ি আসেনি। জয় বিরক্ত কণ্ঠে বলল,
আশ্চর্য, গেল কোথায়? পালালো না তো? বড্ড জ্বালাইতেছে হালায়। ঠিক আছে, বাসায় আসলে আমারে ফোন করে জানাবেন। পকেট থেকে কার্ড বের করে যুবকটাকে দিয়ে জয় বলল, এইখানে আমার নম্বর আছে। তিনজন সিঁড়ি দিয়ে নেমে গেটের দিকে যাওয়ার সময় দেখতে পেল আনিস ছোট গেট দিয়ে ভেতরে ঢুকছে। জয়কে দেখে কিছুটা অবাকই হলো। ততক্ষণে জয়, পাকরাশি আর সুব্রত তার খুব কাছে চলে এসছে। কাল সারা রাত কোথায় ছিলেন? জয়ের প্রশ্নের উত্তরে আনিস বলল, কাজিনের বাসায়। ও সারা রাত কোর্টে ছিল। রিলিজ অর্ডার বাহির করা, বেল বন্ডে সই করা সব ওই করছে। রিলিজ পেতে পেতে রাত হইয়া গেল। ও বলল রাতটা ওর বাসায় থাইকা যেতে, তাই ওইখানেই ছিলাম। আপনার সঙ্গে কিছু কথা আছে। তো বাসায় চলেন। আবার সকলকে দোতলায় উঠতে হলো। একটু বসেন বলে আনিস ওয়াশরুমে গেল। ফিরে এসে তিনজনের মুখোমুখি বসে সে বলল, এবার বলেন। গ্রামের বাড়ি কোথায়? যে আগে রংপুর। সেখানে কে আছেন? আমার মা আর ছোট ভাই আবিদ। জান্নাতের সঙ্গে কতদিনের পরিচয়? যে আগে 4 বছরের। পরিচয়টা কোথা থেকে? সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার সময় থেকে। ও কি আপনার ক্লাসমেট ছিল? না, আমি ওর থেকে 2 বছর সিনিয়র ছিলাম। ঘটনার দিন সে কি আপনার কাছে এসেছিল? জি। কেন? জান্নাতে আমার বলেছিল বাড়ি থেকে ওর বিয়ার ঠিক হইয়া গিয়েছে, দিনও ঠিক হইয়া গিয়েছে। বাড়িতে থাকলে ওর দাদা যান জোর করে ওর বিয়ে দিয়া দিত। সেই জন্যই ও আমার কাছে পাইলে চলে আসে। ওর পালিয়ে চলে আসার পরিকল্পনার কথা কবে কখন আপনাকে জানায়? যেই দিন থেকে ওর বাসায় বিয়ের কথাবার্তা শুরু হয় সেই দিন থেকে ও বলিয়ে আসতেছিল। আপনি তাতে সায় দিয়েছিলেন? আসলে সেই সময় আমি বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না। 1-2 বছর পর আমরা বিয়ে করব এমনটাই ঠিক ছিল, কিন্তু পরিস্থিতি যা দাঁড়ায় তাতে আমার সায় দিতেই হয়। জান্নাত ঠিক ওই দিনই পালিয়ে চলে আসবে এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা সে কি আপনাকে জানিয়েছিল? জানালে কবে? আগে যেই দিন আসবে তার 2 দিন আগে। আপনি কি বলেন? আমি চলে আসতে বলি। তারপর কি করবেন ভেবেছিলেন? বিয়া করব এমনটাই কথা হয়েছিল ওর সাথে। তাহলে কেন দেখা করলেন না ওর সঙ্গে? আগে আমি ওর সঙ্গে দেখা করতেই বাইর হইয়াছিলাম। রাস্তায় একটা সিএনজি আমার বাইকে ধাক্কা দিয়ে চলে যায়। আমি হুমড়ি খাইয়া রাস্তার উপর পড়ি। হাতে পায়ে মাথায় বহুত চোট লাগে। আশপাশ থেকে লোকজন আইসা আমাকে উঠায়া দাঁড়া করায়। দাঁড়াতে কষ্ট হইতেছিল, আর তারাই আমাকে পাশের একটা ক্লিনিকে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা কইরা সেইখান থেকে বাইর হই। তারপর 1 ঘন্টার উপর লেগে যায়। তারপর গিয়া অনেক খুঁজেছি, কিন্তু জান্নাতকে কোথাও খুঁজে পাই নাই। ধাক্কা লাগার সময় আমার মোবাইলটাও কোথাও যেন পইড়ে যায়, আর খুঁজেও পাই নাই। ভালো কথা। আপনার কথা যদি সত্যি ধরেও নি, তাহলেও একটা প্রশ্ন থাকে। আপনারা বিয়ে করবেন বলে ঠিক করেছিলেন, রাইট? জি জানাব। সেজন্যই আপনি জান্নাতকে ঢাকায় চলে আসতে বলেছিলেন, ঠিক বলছি তো? জি, আপনি ঠিকই বলছেন। কিন্তু তার জন্য কি প্রস্তুতি নিয়েছিলেন? কাজই ঠিক করেছিলেন? একটি সুন্দরী যুবতী মেয়েকে তো আর যেখানে সেখানে রেখে দিতে পারতেন না। তার জন্য আলাদা ঘর নিয়ে রেখেছিলেন কি? আনিস এবার বুঝতে পেরেছে সে পাকরাশি প্রশ্নের প্যাচে পড়ে গেছে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে হোঁচট খেতে থাকে সে। আমতা আমতা করে সে বলে, না মানে। কি না মানে? বলুন কি ব্যবস্থা করে রেখেছিলেন? চুপ করে থাকবেন না, বলুন তাড়াতাড়ি। আনিসের কপালে ঘাম জমতে শুরু করে দিয়েছে। ঘাবড়ে যাওয়ার চিহ্ন তার চোখে মুখে পরিষ্কারভাবে ফুটে উঠেছে। সেই অবস্থায় কোনো রকমে সে বলল, না মানে সেরম কোনো ব্যবস্থা রাখা সম্ভব হয় নাই। কারণ আপনি জানতেন যে আপনি ওকে বিয়ে করবেন না, পাচারকারীদের হাতে তুলে দেবেন। সেই কারণে কোনো ব্যবস্থাই আপনি ইচ্ছা করে করে রাখেননি। কি বলছেন এইসব? আমি এসব কাজ করিনি। কোন রকম নাটক করার চেষ্টা করবেন না। বলুন কার কাছে জান্নাতকে বিক্রি করেছেন? আনিস এবার একেবারে ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতে পাকরাশি পা জড়িয়ে ধরে বলতে লাগলো, আমি কিছু করি নাই স্যার, বিশ্বাস করেন। পাকরাশি নাছোড় বান্দা। পা ছাড়িয়ে নিয়ে এসে বলল, ইমোশনাল ব্ল্যাকমেল করে কোনো লাভ হবে না।
যত দেরি করবেন মেয়েকে উদ্ধার করা তত কঠিন হয়ে পড়বে। তার জন্য সম্পূর্ণ দায় আপনার উপর বর্তাবে। সুতরাং যত তাড়াতাড়ি বলে দেবেন আপনার জন্য ততই মঙ্গল। কোনো কথা না বলে আনিস কেবল কেঁদেই যাচ্ছে। তার উপর মনস্তাত্ত্বিক চাপ বজায় রেখে পাকরাশি বলল, আগামীকাল পর্যন্ত সময় দেওয়া হলো আপনাকে। এর মধ্যে যদি বলে দেন ভালো, না হলে থানায় নিয়ে গিয়ে পুলিশের নিজস্ব কায়দায় আপনার পেট থেকে আসল সত্য টেনে বের করা হবে। এরপর 2 মিনিট আর কোনো কথা বলল না পাকরাশি। এক দৃষ্টিতে আনিসের দিকে তাকিয়ে রইল। তারপর জিজ্ঞাসা করলো, সেদিন জান্নাতের সঙ্গে কোথায় মিট করার কথা ছিল? ও গাবতলি বাস টার্মিনাল থেকে 100 মিটার দূরে ওই একটা হাবিব ফুড প্লাজা বলে একটা রেস্টুরেন্ট আছে, ওইখানেই। বাইরে এসে জয় জানতে চাইল যে পাকরাশি কি ভাবছে, মানে আনিসে কি জান্নাতকে বিক্রি করে দিয়েছে। পাকরাশি বললেন, দেখ, একজন গোয়েন্দার কাজ হলো প্রত্যেককে সন্দেহ করা, জিজ্ঞাসাবাদের সময় তার কথা থেকে অসঙ্গতি খুঁজে বার করা, তারপর সেই অসঙ্গতির সূত্র ধরে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা। চাপের মুখে পড়ে বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধী অপরাধ স্বীকার করে ফেলে। যদি স্বীকার নাও করে, নিজেকে বাঁচাতে তখন সে অনেক ভুল করে বসে, আর সেই ভুলগুলোই তার বিপদ ডেকে আনে। সে ধরা পড়ে যায়। আমি সেই চেষ্টাই করছিলাম। আনিস যদি অপরাধ করে থাকে তাহলে এবারও পালাবার চেষ্টা করবে। ওর ওপর নজরদারির ব্যবস্থা কর। পাকরাশির কথা মতন জয় তখনই ফোন করে 2 জন কনস্টেবলকে 24 ঘন্টা পালা করে পাহারা দিতে নির্দেশ দিল। সকলে গাড়িতে উঠে বসার পর গাড়ি গাবতলির উদ্দেশ্যে যাত্রা করল। যেতে যেতে পাকরাশি বলল, জান্নাতের কি হয়েছে তা কিন্তু আমরা কেউই জানি না। সত্যি যদি আনিসের সঙ্গে তার দেখা না হয়ে থাকে তাহলে কি কি হতে পারে। এক, রাগ করে সে অন্য কোথাও চলে যেতে পারে। 2, বাড়ি থেকে পালিয়ে আসার সময় বেশ কিছু টাকা ও গহনা নিশ্চয়ই সে সঙ্গে করে নিয়ে এসেছিল। ওই টাকা গহনা হাতিয়ে নেবার জন্য কোনো দুষ্কৃতীর পাল্লায় সে পড়ে থাকতে পারে। টাকা গহনা কেড়ে নিয়ে সেই দুষ্কৃতী ওকে খুন করে লাশ এমন কোথাও ফেলে দিয়েছে যা এখনো উদ্ধার করা যায়নি। 3, তাকে অপহরণ করা হয়ে থাকতে পারে মুক্তিপণ আদায় করার উদ্দেশ্যে, যদিও সেক্ষেত্রে অনেক আগেই মুক্তিপণ দাবি করে ফোন আসতো। এখনো পর্যন্ত যখন সেই রকম ফোন আসেনি, সে সম্ভাবনাটা বাদ দেওয়া যেতে পারে। 4, নাতনি বাড়ি থেকে পালিয়ে যাওয়ার জন্য লোক লজ্জার ভয়ে বাড়ি সাহেব লোক লাগিয়ে নাতনিকে খুন করে লাশ গায়েব করে দিয়ে থাকতে পারে। 5, আরও একটি সম্ভাবনা আছে, সেটা কিছু তথ্য প্রমাণের উপর নির্ভর করছে বলে এখনই উল্লেখ করছি না। তথ্য প্রমাণ হাতে এলে তখন দেখা যাবে। তাহলেই বুঝতে পারছিস, এতগুলো সম্ভাবনা কথা মাথায় রেখেই আমাদেরকে এগোতে হবে। তোর মতো এই ওয়াইড অ্যাঙ্গেলে যেদিন ভাবতে পারবো সেই দিন প্রকৃত গোয়েন্দা হয়ে উঠতে পারবো। অবশ্য এটা তো সহজাত, বলা যায় গড গিফটেড। সে জেইউ থেকে দেখে আসছি, এটা সবার মধ্যে থাকে না। যাদের মধ্যে থাকে তারাই শার্লক হোমস, ব্যোমকেশ, পোয়ারো ও প্রদোষমিটার হয়। থাক, আমাকে নিয়ে তোকে আর বাড়াবাড়ি করতে হবে না, কেসটায় কনসেন্ট্রেট করতে দে। সকাল 9টায় মালিবাগ থেকে গাড়ি স্টার্ট দিয়েছিল। গাবতলি এসে পৌঁছল 10টা 10-এ। টার্মিনালের সামনে প্রশস্ত রাজপথ, মাঝখানে ডিভাইডার। গাড়ি থেকে নেমে ফুটপাত ধরে কয়েক কদম এগোতেই চোখে পড়ল বিশাল আয়তনের টার্মিনাল। ওপরে বড় বড় করে লেখা অন্তর্জেলা বাস টার্মিনাল। সম্ভবত এটি ঢাকার সবচেয়ে বড় টার্মিনাল। এখান থেকে বাংলাদেশের সমস্ত জেলায় যাওয়ার বাস ছাড়ে। অনেক বাস দাঁড়িয়ে আছে টার্মিনালের ভেতরে, নির্দিষ্ট সময়ে যাত্রা শুরু করার অপেক্ষায়। ভিতরে নজর দিতে চোখে পড়ল অসংখ্য টিকিট কাউন্টার, খাবার হোটেল, বিভিন্ন পণ্য সাজিয়ে রাখা ভেন্ডিং স্টল এবং যাত্রীদের ভিড়। পাকরাশিরা ভেতরে গেল না, তারা হাবিবস ফুড প্লাজা খুঁজতে শুরু করলো। খুঁজে পেতে তেমন একটা বেগ পেতে হলো না। কিছুটা এগিয়ে যেতেই সাইনবোর্ড চোখে পড়ল, সুদৃশ্য রেস্তোরাঁ, ভেতরে প্রাতরাশ করতে আসা লোকজনের ভিড়। কাঁচের দরজা ঠেলে 3 জনেই ভেতরে ঢুকে গেল। জয় ম্যানেজারের কাউন্টারের দিকে পা বাড়ালো। পাকরাশি ও সুব্রত সামান্য দূরে দাঁড়িয়ে রইল। ম্যানেজারের সামনে গিয়ে জয় নিজের আইডেন্টিটি কার্ডটা মেলে ধরতেই মধ্যবয়সী ম্যানেজার থতমত খেয়ে বলল,
আসসালামু আলাইকুম স্যার। কি হয়েছে? একটা কেসের তদন্ত করতে আমরা এখানে আসছি, আপনাকে সহযোগিতা করতে হবে। জয় জান্নাতের ছবিটা ম্যানেজারকে দেখালো। পাকরাশি জিজ্ঞাসা করলো, 1 সপ্তাহ আগে এই মেয়েটি দুপুর 12:30টার পর কি এখানে এসেছিল? এই কথা শুনে ম্যানেজার একটু স্বাভাবিক হলো। তারপর ছবিটা মিনিট খানেক ধরে ভালো করে দেখে বলল, জি স্যার, খুব সিনা সিনা লাগতাছে, মনে হইতাছে দেখছি। খাড়ান খাড়ান একটু জিগাইয়া লই। ফরিদ! গোলগাল চেহারার 17-18 বছর বয়সী একটি ছেলে ছুটতে এলো। ম্যানেজার ছবিটা ফরিদকে দেখিয়ে বলল, এই যে ফরিদ, দেখো তো এই মায়াডারে চিনতে পারছো কিনা? গত সপ্তাহে আমাগো রেস্টুরেন্টে খাইতে আসছিল না? ছবিটা হাতে দিয়ে দেখে ফরিদ বলল, 5-6 দিন আগে আইছিল, চিকেন বার্গার আর পিৎজা খাইয়াছিল। কারে যেন বারবার মোবাইল করতাছিল কিন্তু পাইতাছিল না। 1 ঘন্টা বইসা ছিল, মনে হয় কারোর লইগা অপেক্ষা করতেছিল। 1 ঘন্টা হইয়া যাওয়ায় আমি কইছিলাম, ম্যাডাম 1 ঘন্টা হইয়া গেছে, এতক্ষণ বসনের নিয়ম নাই। তখন উইঠা চইলা গেল। জয় যখন ম্যানেজারের সঙ্গে কথা বলছে, পাকরাশির চোখ তখন সারা হোটেলের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। মোট 3টে সিসি ক্যামেরা রয়েছে দোকানের ভেতরে, বাইরেও 2টো আছে। ঢোকার সময় তা সে দেখে নিয়েছে। একই সঙ্গে কান দুটো তার খোলা রয়েছে। কথোপকথনের সবটাই তার কানে এসছে। একেই বোধহয় বলে চোখ কান খোলা রাখা। জয়, একটু এদিকে আয়। পাকরাশি ডাকে জয় কাছে এসে দাঁড়ালো। শোন, 3টে সিসি ক্যামেরা আছে দোকানের ভেতর ও বাইরে 2টো। ওই দিনের ফুটেজ দিতে বল, ভেতর বাইরে 2 জায়গারই। পাকরাশির নির্দেশ পাওয়া মাত্র জয় ফুটেজ আনতে গেল। দোতলার একটা ঘরে 3 জনকে নিয়ে গিয়ে ফুটেজ চালিয়ে দেখা হলো। 12:50 মেয়েটা অর্থাৎ জান্নাত রেস্তোরাঁ এসে ঢুকলো। একটা ফাঁকা টেবিলে বসে খাবার অর্ডার করলো। খাওয়া শেষ হওয়ার পর ব্যাগ থেকে মোবাইল ফোন বের করে ডায়াল করলো। অপর দিক থেকে কেউ ফোন ধরল না। মিনিট খানেক পর আবার ডায়াল করলো। এবারও একই ঘটনার পুনরাবৃত্তি। ফোন ধরল না। কপালে চিন্তার ভাঁজ পড়ল মেয়েটির। আবার ডায়াল। এভাবে ডায়ালের পর ডায়াল করে গেল সে, কিন্তু অপর প্রান্ত থেকে কোনো সাড়া পেল না। 1:40 খুব উদ্ভ্রান্ত দেখাচ্ছে মেয়েটিকে। চিন্তার ভাঁজ দীর্ঘ হচ্ছে। 1:45 ফরিদ এসে কিছু বলল। জান্নাত উঠে রেস্তোরাঁ থেকে বেরিয়ে গেল। এবার বাইরের ফুটেজ চালানো হলো। দরজা ঠেলে বাইরে বেরিয়ে ফুটপাথ ধরে বাস টার্মিনালের দিকে কিছুটা এগিয়ে গেল মেয়েটা। তারপর দাঁড়িয়ে পড়ল। বারবার এদিক ওদিক তাকিয়ে দেখছে সে। যার জন্য অপেক্ষা করছে, যদি সে আসে সেই আশায়। এইভাবে 10 মিনিট দাঁড়িয়ে থাকার পর পাশের একটা গলি থেকে মোটর সাইকেলে চড়ে একটা ছেলে বেরিয়ে এসে মেয়েটার ঠিক সামনে গিয়ে দাঁড়ালো। ফুটেজে ছেলেটার পেছন দিকটা দেখা যাচ্ছে, তাই ঠিক মতন বোঝা যাচ্ছে না কে এসে। 4-5 মিনিট দুজনের মধ্যে কিছু কথা হলো। তারপর জান্নাত ছেলেটির পেছনে গিয়ে বসলো। মোটরসাইকেল স্পিডে সামনের দিকে বেরিয়ে চলে গেল। এই পর্যন্ত দেখার পর পাকরাশি বলল, হু ইজ হি? এ তো যা দেখা যাচ্ছে সমস্যা আরো বেড়ে গেল। কে ওই ছেলে? জান্নাত তার সঙ্গে কেন গেল? ছেলেটা কি জান্নাতের পরিচিত কেউ? তবে কি সে আনিস? এমনই এক গুচ্ছ প্রশ্ন সামনে এসে ভিড় করে দাঁড়ালো। ছেলেটাকে চিনতে পারছিস জয়? না, ছেলেটা যে আনিস নয় তা জোর দিয়ে বলা সম্ভব না। আর একান্তই যদি সে আনিস না হয়ে অন্য কেউ হয়, তাহলে এমনও তো হতে পারে দুর্ঘটনাগ্রস্ত হওয়ায় আনিস নিজে না আসতে পেরে অন্য কাউকে পাঠায় জান্নাতকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ফুটেজে যাকে দেখা যাচ্ছে সেই হয়তো আসল নারী পাচারকারী, আর আমাদের কাছে এসে মিথ্যে কথা বলছে যে সে এসে খুঁজছিল। গুড পয়েন্ট, বাট কথাটা অসম্পূর্ণ রেখে পাকরাশি কিছু একটা চিন্তা করতে থাকলো। বাকিরা তখন নীরব। 1 মিনিট পর নীরবতা ভেঙে সে বলল, গলি থেকে ছেলেটা বের হলো, স্থানীয় কেউ নয় তো? জয়, ম্যানেজার সাহেবকে জিজ্ঞাসা করে দেখ তো চিনতে পারে কিনা। না, ম্যানেজারও চিনতে পারল না ছেলেটাকে। তাহলে উপায়? পাকরাশি বলল,
জয়, বাইকের নাম্বারটা লিখে নে। মোটর ভেহিকেল অথরিটির কাছ থেকে নাম, পরিচয়, ঠিকানা বের করার ব্যবস্থা কর। ওকে বস। এরপর হাবিবস ফুড প্লাজা থেকে বেরিয়ে সোজা জয়ের অফিস। সেখানে তাকে নামিয়ে গাড়ি তাতে নিয়ে চলল উত্তরায় জয়ের বাড়িতে। গাড়ি থেকে নেমে জয় বলল, সব ইনফরমেশন সংগ্রহ করে বিকেলে বাসায় ফিরব। তোরা এখন আমার বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম নে। গাড়ি ছুটছে শহরের ব্যস্ত রাজপথ ধরে উত্তরা দিকে। জয় ফিরল বিকেল 4টে। কল রেকর্ড ও ফুটেজে দেখা বাইক আরোহীর ঠিকানা ও তার বিষয়ে আরও কিছু তথ্য সংগ্রহ করে। ঘটনার দিন খুব সকালে বাড়ি সাহেব মোট 4টে ফোন ধরেছিলেন। সেই নাম্বারগুলো হাইলাইট করে এনেছে জয়। এছাড়া একটা নাম্বারে পুলিশ রেকর্ড আছে, তাই রেকর্ড ঘেঁটে সেই নাম্বারটির বিশেষ বায়োডাটা ও হিস্ট্রি সংগ্রহ করে এনেছে। পাক রাশি তাতে বেজায় খুশি। এদিকে দেরি না করে সুব্রত সঙ্গে সঙ্গে বসে পড়ল কল রেকর্ডগুলো বিশ্লেষণ করতে। প্রথমে আনিসের নাম্বার, তারপর জন্নাত ও বাড়ি সাহেব। তিনজনের নাম্বার ছানবিন ও মার্কিং শেষে সুব্রত বলল, স্যার কমপ্লিট। কার কার নাম্বার করলে? স্যার 3 জন, আনিস, জান্নাত আর বাড়ি সাহেব। যে মেয়েটি উপযাজক হয়ে তথ্য দিতে এসেছিল, কি যেন নাম ওর, মনে পড়েছে, তাসনিম। ওর নম্বরটা করনি? ওকে সন্দেহের বাইরে রেখো না সুব্রত। ওকে স্যার, এক্ষুনি করে রাখছি। জয় ভেতরে ফ্রেশ হতে গেছে। পাকরাশি সিগারেট ধরিয়ে জান্নাতের কল রেকর্ডটার দিকে তাকিয়ে আছে। মার্কিং করা নাম্বারগুলো দেখতে দেখতে গভীর চিন্তায় ডুবে যাচ্ছে যেন। আসলে চোখ তার কাগজে, কিন্তু মন যে কোন গভীর অতলে তা একমাত্র সেই জানে। চা খেতে খেতে সুব্রত বলল, আপনি ঠিকই বলছেন স্যার। তাসনিমের কল রেকর্ড চেক করে একটি ইন্টারেস্টিং তথ্য পাওয়া যাচ্ছে। কি রকম? আনিসের সঙ্গে মেয়েটির বেশ ভালো রকমের যোগাযোগ ছিল। বলো কি? ইজ ইট ট্রু? ইয়েস, অফকোর্স। প্রত্যেক দিন রাতে দুজনের মধ্যে কথা হতো। সো সামথিং ইজ দেয়ার। খুঁচিয়ে দেখতে হচ্ছে তাহলে। আর ঘটনার দিন জান্নাত 30 বার ফোন করেছিল আনিসের নাম্বারে। সকাল 7টা থেকে 11টা পর্যন্ত এই সময়ে 3 বার কথা হয়েছিল। দুপুর 1টার পরের ফোনগুলো আর আনিস ধরেনি। 2 বার রিং হয়ে বন্ধ হয়ে যায়। তারপর থেকে আনিসের ফোন সুইচ অফ। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো আনিসের ফোন লাস্ট লোকেশন মালিবাগ। মস্ত ঘোরেল। জান্নাতের লাস্ট লোকেশন মতিঝিল। সে আবার কোথায়? অচেনা শহর, তদন্তে সেটাই প্রধান বাধা। ঠিক বলেছেন স্যার। চায়ের কাপ হাতে নিয়ে জয় ভেতরে প্রবেশ করলো। তাকে দেখে পাকরাশি জিজ্ঞাসা করলো, মতিঝিলটা কোথায় জয়? পুরানো ঢাকার কাছে। জান্নাতের লাস্ট লোকেশন? বলিস কি? মহাখালী থেকে ওখানে গেল কি করে আর কেন? সেটাই তো লক্ষ টাকার প্রশ্ন। শোন পরি, ওই বাইক আরোহীর কিছু তথ্য সংগ্রহ করতে পেরেছি। ওর নাম ইমতিয়াজ, এলাকার ভাই, মানে মস্তান গোছের আর কি। তবে মানুষের উপকারও করে বলে জানতে পেরেছি। ফোন নম্বর পেয়েছিস? এখানে ডাকা যাবে? জিজ্ঞাসাবাদ করা দরকার। জি, ফোন নাম্বারও সংগ্রহ করেছি, অবশ্যই ডাকা যাবে। ভেরি গুড, ডাক তাহলে। সঙ্গে সঙ্গে জয় ডায়াল করলো ইমতিয়াজের নাম্বার। গম্ভীর গলায় পুলিশ সুলভ ব্যক্তিত্ব বজায় রেখে ডমিনেটিং ভাবে কথা বলতে লাগলো সে। এই জয় অন্য মানুষ। সময় 5:20। কলিং বেল বেজে উঠল। জয় দরজা খুলতে চলে গেল। নিশ্চয়ই ইমতিয়াজ এসছে। জয় ফিরল সঙ্গে এক যুবককে নিয়ে। ড্রয়িং রুমে প্রবেশ করে যুবকটি বলল, আমি ইমতিয়াজ মাহমুদ। আক্তার সাহেব আসতে কইছিলেন। বসেন। আমি ফারহান আক্তার, ইন্সপেক্টর, ডিবি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জয় এবার পাকরাশির উদ্দেশ্যে বলল, ইউ মে স্টার্ট ইন্টারোগেশন করি। পাকরাশি যুবকটির পা থেকে মাথা পর্যন্ত জরিপ করতে লাগলো। বয়স 35-এর মধ্যেই হবে। গায়ের রং বেশ ফর্সা, রোদে পুড়ে একটু তামাটে হয়েছে। হাতের লোম সোনালি, গালে শৌখিন দাড়ি যা বাদামি রং করা, এক কানে সোনার মাকড়ি, মাথার চুলও শৌখিন রঙে রাঙানো, বাদামি ও সোনালির মিশেল। পরনে জিন্স ট্রাউজার ও টি শার্ট, পায়ে স্নিকার্স জুতো। ফিল্মের হিরো লাইক লুক,
অনেকটা ইউরোপিয়ান স্টাইল। আপনার নাম ইমতিয়াজ? তাই ইমতিয়াজ সাহেব, জান্নাতকে আপনি কিভাবে চেনেন? প্রশ্ন শুনে ইমতিয়াজ কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে রইল পাকরাশির দিকে, তারপর বলল, জান্নাত? জান্নাত কেডা? জয়, প্লিজ প্লে দ্য ফুটেজ। ফুটেজটা চালিয়ে ইমতিয়াজকে দেখানো হলো। ভালো করে ফুটেজটা দেখে নিয়ে ইমতিয়াজ বলল, ও তাই কোন? এই মায়াডারে আমি চিনি না। রাস্তায় খাড়াই আসিল, দেখা মনে হইতেছিল বিপদে পড়ছে, তাই সাহায্য করতে গেছিলাম। ঢাকা শহরে প্রতিদিনই কত মাইয়া বিপদে পড়ে, প্রেমের লজ্ঞা বাড়ি সাইরা পালাইয়া আসে, এরপর প্রেমিকের আর খোঁজ পাওয়া যায় না। আমি বাইক লইয়া গলির মুখে বইসা ছিলাম, একটা মাইয়া আইসা রাস্তার ওপর খাড়াইলো। অনেকক্ষণ ধইরা দেখতাছিলাম মাইয়াটা খুব দুশ্চিন্তার মধ্যে আছে, বারবার এদিক ওদিক তাকাইতাছে। বুঝতে পারলাম কেউ আসনের কথা দিয়া বোধহয় আর আসে নাই। ঘটনা কি জানবার জন্য কাছে গেলাম। হ্যালো, ঘটনা কি? কিসের ঘটনা? অনেকক্ষণ ধরে দেখতাছি এইখানে খাড়াইয়া আছেন, এদিক ওদিক তাকাতে কি করতেছেন, কাউকে খুঁজতেছেন? তাতে আপনার কি সমস্যা? না, সমস্যা আমার না, সমস্যা হইবে আপনার। বুঝি কেউ কথা দিয়া আসে নাই, সেই কেস রোজই একটা কইরা দেখি। বাড়ি থেকে পালাইয়া আইতাছেন, যার জন্য পালাইয়া এত দূর চইল্লা আইছেন হের পাত্তা নাই। রাস্তাঘাট কিছু চিনেন না, যে কোনো সময় বদলোকের খপ্পরে পড়বেন। হ্যাঁ, তাতে আপনার কি? আমার কিছু না, ভাগ্য ভালো হ্যাঁ বেটায় আপনারে লইয়া গিয়া বেইসা দেয় নাই। তবে এই শহরে এই সব কিছুই ঘটতে পারে, তাই বলতাছি খারাপ কিছু ঘটনার আগে বাড়ি ফিরা যা। না, আমার পক্ষে বাড়ি ফিরে যাওয়া আর সম্ভব নয়। তা হইলে কি করবেন? এইখানে খাড়াইয়া থাকবেন? আপনার মতো সুন্দরী মাইয়ার জন্য তা একেবারেই নিরাপদ নয়। রাস্তাঘাট চেনেন কিছু? একা যাইতে পারবেন? হ্যাঁ, চিনি না, চিনে নিমু। আপনি হাসাইলেন, চিনা কি অতই সহজ? তার আগেই বিপদে পড়া যাইবেন। এই কথা শুইনা মেয়েটা কিছুক্ষণ চিন্তা করলো, তারপর কইল, কাছাকাছি কোনো হোটেল আছে? আছে। আমারে সেখানে একটু নিয়ে যেতে পারবেন? পেছনে বসেন। মাইয়াডারে রিগাল হোটেলের সামনে নামাইয়া দিয়া আমি চইলা যাই, আর দেখা হয় নাই তার লগে। কাহিনী ওইখানেই শেষ স্যার। আপনার কথা বিশ্বাস করব কেন? আপনারা রিগাল হোটেলে খোঁজ নিলেই জানতে পারবেন আমি মিছা না হাসা কইতাছি স্যার। বেশ, জান্নাতকে খুঁজে না পাওয়া পর্যন্ত আপনি এলাকা ছেড়ে কোথাও যাবেন না। যদি খুব প্রয়োজন হয় তাহলে আক্তার সাহেবের অনুমতি নিয়ে তবে যাবে। ওকে স্যার। ইমতিয়াজ চলে যাওয়ার পর নুসরাত ড্রয়িং রুমে এলো, তার হাতে সান্ধ্য জলখাবারের ট্রে। নুসরাত প্রস্থান করার পর পাকরাশি বলল, জয়, আগামীকালের গন্তব্য রিগাল হোটেল হয়ে নেত্রকোনা। টিকিট বুক করে রাখ। গাড়ি থাকতে টিকিট বুক করতে যাবো কেন? অত দূরের রাস্তা, অনেক তেল পুড়বে। পুরুক, তেলের পয়সা ডিপার্টমেন্ট দিবে, আমি কি ব্যক্তিগত কাজে যাচ্ছি নাকি? ওকে, ডান। পরের দিন ভোর 5টা। নুসরাত তখন ঘুমোচ্ছে। পাকরাশি, সুব্রত, জয় তিনজনেই বেরোনোর জন্য একেবারে তৈরি। আগের দিন রাতে নুসরাতকে জানানো ছিল, তাই তাকে ঘুম থেকে জাগানোর প্রয়োজন হলো না। ব্রেকফাস্ট রাস্তায় করে নেওয়া হবে। দরজায় সেলফ লক সিস্টেম। তিনজন বাইরে বেরিয়ে দরজা টেনে বন্ধ করে দিতেই ভেতর থেকে লক হয়ে গেল। বাইরে থেকে কেউ আর দরজা খুলতে পারবে না। এত সকালে রাস্তা ফাঁকা। উত্তরা থেকে রিগাল পৌঁছতে সময় লাগলো 33 মিনিট। 6টা বাজতে এখনো 10 মিনিট বাকি। হোটেলের কর্মচারীদের ঘুম এখনো ভাঙেনি। কোলাপসিবল গেটের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ভিতরের করিডোরে তিনজন অল্প বয়সী কর্মচারী মাদুর বিছিয়ে শুয়ে ঘুমিয়ে আছে। খুবই সাধারণ মানের হোটেল। জান্নাতের মতন ধনী দাদুর নাতনি কি এই হোটেলে উঠেছিল?
এখানে ওখানে দেওয়ালের গায়ে পানের দিকে দাগ। দেওয়ালগুলো বহু পুরনো, সস্তা রঙে কোন কালে রাগানো হয়েছিল কে জানে। ছোপ ছোপ দাগ ধরে আছে, ড্যাম গন্ধ নাকে আসছে। কোলাপসিবল গেট পেরোলেই ম্যানেজারের কাউন্টার, সেখানে এখন কেউ নেই। জয় কোলাপসিবল গেট ধরে জোরে জোরে ঝাঁকুনি দিয়ে বলল, এই সামরারা, ওট, গেট খুল। কি হইল? খুলোস না কেন? গেট ভাইঙ্গা ফেলামো বললাম। একজন শুয়ে শুয়ে ঘুম জড়ানো গলায় বললে, কি হয়েছে? এত সকালে চিল্লাইছেন কেন? আপনি কেডা? আমি তোর বাবা রে। ওঠ শালা, আমি ডিবি পুলিশ। একথা শুনে ঘুম মাথায় উঠে গেল। তড়াক করে লাফিয়ে উঠল সবকটা। দৌড়ে চাবি নিয়ে এসে তালা খুলে 3টে চেয়ার মুছে দিয়ে বলল, বসেন স্যার। চেয়ারে বসে জয় বলল, ম্যানেজারে ডাক দে, গোয়েন্দা দপ্তর থেকে অফিসার আসছে। ছেলেটা ছুটল ম্যানেজারকে ডাকতে। ম্যানেজার থাকে ছাদের চিলেকোঠায়। তখন সে ঘুমিয়েছিল। খবর পাওয়া মাত্র ওই অবস্থায় লুঙ্গি ও স্যান্ডো গেঞ্জি গায়ে ছুটে এলো। এসে বলল, আসসালামু আলাইকুম স্যার, এত সকালে কিছু হয়েছে? এই ছবিটা দেখেন, 1 সপ্তাহ আগে আপনার হোটেলে আসছিল এই মাইয়াটা। ছবিটা ভালো করে দেখে ম্যানেজার বলল, আসছিল তো, কিন্তু ঘর বাথরুম পছন্দ না হওয়ায় চলে গেছিল। সত্যি কইরা বলেন, মিথ্যা বললে আপনার খবর আছে। মিথ্যা কথা কইয়া আমার লাভ স্যার। রিগাল থেকে বেরিয়ে পাকরাশি বলল, এই হোটেলে জান্নাত যে থাকবে না তা হোটেল দেখেই বুঝতে পেরেছিলাম, কিন্তু এখান থেকে সে গেল কোথায়? লাস্ট লোকেশন মতিঝিল, সেখানেই বা কি করে গেল? কেনই বা গেল? রাস্তা চেনে না, তাহলে কি কারোর সঙ্গে গেল? কিন্তু কেন? কে সে? যাক, চল দেখি, দেরি করে লাভ নেই। এবার দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। একটি হোটেল থেকে পেট পুরে রসদ ভরে নেওয়া হলো। এরপর পুরো দমে গাড়িটারও উদরপূর্তি করে নেওয়া হলো, যাতে তার আর সারাদিনে খিদে না পায়। 6:45 বাজে। ঘড়িতে সময় দেখে নিয়ে গাড়ি স্টার্ট দেওয়া হলো। শহর পেরিয়ে যাওয়ার পর গাড়ি ছুটতে লাগলো দুরন্ত বেগে, যেন হাওয়া গাড়ি চেপে উড়ে চলেছে তারা, এমনই অনুভূতি তখন তাদের। রাস্তা দুধারে বিস্তীর্ণ সবুজের সমারোহ গ্রাম বাংলার অপরূপ নৈসর্গিক সৌন্দর্যে চোখ ও মন জুড়িয়ে দেয়। এক নাগারে ঘন্টার পর ঘন্টা চেয়ে থাকলেও ক্লান্তি আসে না। 1 ঘন্টা ছুটে চলার পর অল্প কিছুক্ষণের বিরতি। আকাশে মেঘ জমছে, বৃষ্টি নামবে। ঠান্ডা হাওয়া বইছে, তার মানে কোথাও শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। ধীরে ধীরে কালো মেঘে আকাশ ছেয়ে যেতে লাগলো। এখনো অনেক পথ যাওয়া বাকি। আকাশের অবস্থা ভালো নয়। সকলে আবার গাড়িতে উঠে বসলো। আবার শুরু হলো হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলা। এখন আকাশ ঘন কালো মেঘের চাদরে পুরোপুরি ঢাকা পড়ে গেছে। সকাল 8টাতেই সন্ধ্যা নেমে এলো যেন। আলো আধারি সংমিশ্রণে প্রকৃতির সে এক অপরূপ অনন্য রূপ। মুগ্ধ চোখে শুধু তাকিয়ে থাকতে হয়। কোন স্বর্গীয় শিল্পী যেন তার বিস্তীর্ণ ক্যানভাসে ছবি এঁকে চলেছেন। ক্ষণে ক্ষণে সে ছবি পাল্টেও যাচ্ছে। মিনিট 10 পর প্রত্যাশিত বৃষ্টি শুরু হয়ে গেল। আকাশ ভাঙা বৃষ্টি। প্রকৃতি যেন অতিশয় ক্রুদ্ধ। ঘাড় ধরে ঝাঁকুনি দিয়ে চলেছে পৃথিবীর উপরিভাগের সবকিছুকেই। এক ভয়ঙ্কর সৌন্দর্যের ভেতর দিয়ে ছুটে চলেছে গাড়ি। কতক্ষণ এভাবে ছোটা সম্ভব জানা নেই। বৃষ্টির দাপটে উইন্ডস্ক্রিন ঝাপসা। ওয়াইপার চালিয়েও কোনো সুফল পাওয়া যাচ্ছে না। এই প্রবল জলধারা মুছতে ওটা ব্যর্থ। সব কাঁচ তুলে দেওয়া হয়েছে, বাইরের কিছুই চোখে পড়ছে না। সবই ঝাপসা, কেবল শব্দ কানে আসছে, বজ্রপাত ও বৃষ্টির শব্দ। মুষলধারে অবিশ্রান্ত বর্ষণ হয়েই চলেছে। সব কিছু বুঝি আজ ভাসিয়ে নিয়ে যাবে। গাড়ির গতি অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে, বলা ভালো কমিয়ে দিতে বাধ্য হয়েছে। অর্ধেকের বেশি রাস্তা এখনো বাকি। কখন গিয়ে পৌঁছানো যাবে কে জানে। আধ ঘন্টা পর বৃষ্টির দাপট কিছুটা কমল। এখন ঝড় আর নেই, শুধু বৃষ্টি পড়ে চলেছে, তবে আগের চেয়ে অনেকটাই কমেছে। জায়গায় জায়গায় জল জমে গিয়েছে। স্টিয়ারিংয়ে কামালের কন্ট্রোল ও কনফিডেন্স দুটোই বেশ ভালো, না হলে কখন গাড়ি বন্ধ করে দাঁড়িয়ে পড়তে হতো। এখন বৃষ্টিটা ধরেছে, তবে আকাশ কালো হয়ে আছে, যে কোনো সময় আবার নামবে।
ততক্ষণে যতটা জোরে সম্ভব এগিয়ে যাওয়া যায়। কামাল ছেলেটা অত্যন্ত দুঃসাহসী। ভিজে রাস্তাতেও দুরন্ত গতিতে গাড়ি ছুটিয়ে চলেছে সে। আরো 1 ঘন্টার সময় পার হয়ে গিয়েছে। রাস্তার ধারের মাইলস্টোন থেকে জানা গেল নেত্রকোনা এখনো 70 কিলোমিটার দূরে। ঘন্টা দেড়েক আর লাগবে। আকাশে ভরপুর মেঘ থাকলেও সেভাবে বৃষ্টি আর নামেনি, তবে নামার সম্ভাবনা যখন তখন। আধ ঘন্টা পরে আবার নামলো। যখন নামছে প্রবল বেগে নামছে, আবার গতি স্লথ হলো। এক বিড়ম্বনা যাত্রায় পরিণত হলো আজকের এই যাত্রা। অবশেষে বেলা 11টায় গাড়ি নেত্রকোনা শহরের সীমানায় প্রবেশ করল। এখানে তেমন একটা বৃষ্টি হয়নি। নেত্রকোনার আদি নাম ছিল কালীগঞ্জ। এটি একটি নদীবহুল জেলা। এখানে রয়েছে অনেকগুলো হাওর। শহরেই বাড়ি বাড়ি সাহেবের। যেহেতু ঠিকানা জানাই ছিল, বাড়ি খুঁজে পেতে বিশেষ অসুবিধা হলো না। তাছাড়া পথ চলতি একজনকে জিজ্ঞাসা করতে তিনি জানালেন যে বাড়ি সাহেব নামী লোক, অত্র পুরসভার চেয়ারম্যান, তাকে সকলেই চেনে। তিনি নিয়ে গিয়ে দেখিয়ে দিলেন তার বাড়ি। সুন্দর দোতলা বাড়ি, নির্মাণ শৈলীতে ইসলামী স্থাপত্য রীতির ছাপ। ঢাকা শহরে যেমন সিংহভাগ বাড়ি আধুনিক স্থাপত্য রীতিতে তৈরি, এই শহরে আস্তে আস্তে যে কটা বাড়ি চোখে পড়ল তাতে মিশ্র স্থাপত্য শৈলী নিদর্শন দেখতে পাওয়া গেল। পুরনো বাড়িগুলি ইসলামী স্থাপত্য রীতিতে এবং নতুন বাড়িগুলি আধুনিক স্থাপত্য রীতিতে তৈরি করা হয়েছে। বাড়ি সাহেব বাড়িতেই ছিলেন। কলিং বেল বাজাতেই তিনি এসে দরজা খুলে পাকরাশিদের দেখে কিছুটা অবাক হলেন। বিস্ময় ভরা গলায় তিনি বললেন, আপনারা একটা খবর দিয়ে আইবেন না? জয় রসিকতা করে বলল, সারপ্রাইজ ভিজিট। ভিতরে আছেন বলে বাড়ি সাহেব তাদের বসার ঘরে নিয়ে গিয়ে বসালেন। ঘরে পা দিয়ে সোজাসুজি দেওয়ালের দিকে তাকাতেই পাকরাশি ভ্রু কুঁচকে গেল। আভিজাত্য ও সাবেকিয়ানার মিশেলে পরিপাটি করে সাজানো গোছানো ঘরখানা বিশাল প্রশস্ত। 3টি সোফা পাশাপাশি সুন্দরভাবে পাতা রয়েছে। মাঝখানে সেন্টার টেবিল, 2 কোণে 2টো লম্বা ফুলদানি, তাতে কৃত্রিম এক গুচ্ছ লাল গোলাপ দিয়ে ভর্তি করে রাখা। এক পাশে একটা কাঠের শোকেস। পাকরাশির ভ্রু কুঁচকে গেল দেওয়ালে টাঙানো 3টি বাঁধানো ছবি দেখে। একটি খুব বড় বাপের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, তার ডান পাশে বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার ছবি এবং বাম পাশে শহীদ মিনার ও তার মাঝখানে সুপার ইম্পোজ করা 3 ভাষা শহীদ বরকত, জব্বার ও সালামের ছবি। বাড়ি সাহেবের সম্বন্ধে যা শোনা গিয়েছিল এ যে একেবারে তার বিপরীত। পাকরাশিরা বসার পর বাড়ি সাহেব বললেন, একটু বসেন, আমি আপনাদের জন্য ওই চা নাস্তা দিতে বইলা আছি। আপনাকে ব্যস্ত হতে হবে না, আমরা খেয়েই বেরিয়েছি। আরে থামেন তো, খাইয়া বাইর হয়েছেন। 4 ঘন্টা জার্নি কইরা সেসব কি আর এখনো পেটে আছে? ও ব্যাপাক হজম হইয়া গেছে গিয়া। সুইটা রাখেন, আজ আপনাকেও যাইতে দিতাম না। আজকের দিনটা থাইকা কাইন সকালে যাইয়েন। মাথা নষ্ট হয়েছে আপনার। বাড়িতে বউ, 2টা বাচ্চা, তারা রাতে একলা থাকতে পারবো? কাজ সেরে এখনই বাইর হইয়া পড়তে হইব। বাড়ি সাহেব ভেতরে যেতেই পাকরাশির চোখ গিয়ে পড়ল শোকেসের ওপরে। অনেকগুলো বিয়ের কার্ড সেখানে রাখা। তার মানে মেয়ের বিয়ের নিমন্ত্রণ পত্র পাঠানো শুরু হয়ে গিয়েছিল। এগুলো এখনো অব্যবহৃত হয়ে পড়ে রয়েছে। কৌতূহলবশত উঠে গিয়ে পাকরাশি একটা কার্ড হাতে তুলে নিল। সুন্দর সুদৃশ্য কার্ডগুলো খুবই আকর্ষণীয়। খুলে ভেতরের লেখা বয়ান পড়তে লাগলো সে। পড়া শেষ করে আবার নিজের জায়গায় ফিরে এসে বসে পড়ল। কিছুক্ষণ অন্যমনস্ক হয়ে কি যেন ভাবল। আসলে তার মাথার ভেতরে সবসময় রহস্য সমাধানের চিন্তা ঘুরপাক খেতে থাকে। পকেট থেকে মোবাইল ফোন বের করে কিছুক্ষণ টেপাটেপি করল। তারপর ঘুরে ঘুরে সারা ঘর খুঁটিয়ে খুঁটিয়ে কি যেন দেখতে লাগলো, যেন কিছু হারিয়ে গেছে, তা খুঁজে বেড়াচ্ছে সে। বাড়ি সাহেবের পায়ের আওয়াজ পেতেই আবার নিজের জায়গায় এসে বসে পড়ল। বাড়ি সাহেব ফিরে এসে বললেন, হ্যালো মিস্টার পাকরাশি, বলি তদন্ত কতদূর আগাইল? আমার নাতির হদিস মিলব তো? এই খবর নিয়ে জানলাম আপনার তো বিশাল নাম ডাক। এ পর্যন্ত কোনো কেসে নাকি আপনি ব্যর্থ হন নাই। আমার ক্ষেত্রে কি তার ব্যতিক্রম হইব? আপনার কি ধারণা? কিছুই বুঝতে পারতেছি না। মনের ভেতর কেবলই কু ডাকতে আছে। বাসায় সকলে কান্নাকাটি করতে আছে, কেউ উত্তর দিতে পারি না। বৌমার মুখের দিকে তাকান যায় না। জীবনে এরকম অসহায় অবস্থা কোনোদিন হয় নাই।
বাইয়া যাকে হারায় তারাই বুঝে কি ব্যথা। মিস্টার বাড়ি, আপনি নিশ্চিন্ত থাকুন, আগামীকালের মধ্যে আপনার নাতনির খোঁজ আপনি পেয়ে যাবেন। এই কথা শুনে বাড়ি সাহেব কতটা আশ্বস্ত হলেন তা বোঝা গেল না, কিন্তু জয় ও সুব্রত যে বিষম আশ্চর্য হলো তা তাদের চোখ মুখে পরিষ্কারভাবে ফুটে উঠল। বিস্ফারিত চোখে দুজনেই পাকরাশির দিকে তাকিয়ে রইল, যে চোখে অবিশ্বাস পরিষ্কার। মনে মনে হয়তো তারা ভাবছে দুম করে এমন কথা লোকটা বলছে কি করে, এ কি ভোজবাজি নাকি? একই সঙ্গে এটাও ভাবছে অকারণ আশ্বাস দেওয়ার মানুষ তো পাকরাশি নন। তাহলে দুজনেই চূড়ান্তভাবে কনফিউজড। পাকরাশি এবার বলল, মিস্টার বাড়ি, এবার আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করব, সেগুলোর সঠিক জবাব আপনি দেবেন, কোনো কিছু গোপন করবেন না। আপনি বলেন মিস্টার পাকরাশি, কোনো কিছুই আমি গোপন করুম না। আপনি যখন এত বড় আশ্বাস দিচ্ছেন, আমার কাছে গোপন করার মতো কিছু থাকতে পারে না। রাত্রিতে খুঁজা পাইলে আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকব। আপনি হঠাৎ করে নাতনির বিয়ে ঠিক করলেন কেন? আপনি কি সন্দেহ করেছিলেন যে নাতনি কারোর সঙ্গে সম্পর্ক আছে? 30 সেকেন্ড চুপ করে থেকে বাড়ি সাহেব কিছু ভাবলেন, তারপর বললেন, দেখুন, আমরা হইলাম সাবেককালের মানুষ, আমারও চিন্তাধারা এখনকার পোলাপাইনদের লগে মিলে না। কিছু একটা হইয়া গেলে মান সম্মান বলে কিছু থাকবো না। অত্র এলাকায় আমার একটা সম্মান আছে, তাই সবসময় ডরের মধ্যে থাকুন লাগতো। আপনি যদি কিছু একটা কইরা বসে, মতি গতিকেও ভালো ঠেকতাছিল না। অনেক রাইত পর্যন্ত জায়গা থাকে, কার লগে ফোনে যেন কথা কয়, জিগাইলে কয় বান্ধবীর লগে। অত রাইতে বান্ধবীর লগে কি কথা? আরে সারাদিন পইরা থাকে। সন্দেহ তো একটু হয়েছিল, হারালাই গাই বিয়া ঠিক কইরা কইতে বাধ্য হয়েছিলাম। নাতনির মত জেনেছিলেন? আমাকে 14 পুরুষ বিয়া করছে ওই মুরব্বীদের পছন্দ করা পাত্রপাত্রীর লগে। নাতনিরা আবার কি জিগাম? ভুল করেছেন। যদি জান্নাতকে জিজ্ঞাসা করতেন তার পছন্দের কেউ আছে কিনা, তাহলে এই সম্মানহানি, অর্থহানি এবং হেনস্থা আপনার যা হলো তা কিছুই হতো না। সময় পাল্টাচ্ছে, চিন্তাধারা পাল্টাচ্ছে। 3 প্রজন্মের মধ্যে যে জেনারেশন গ্যাপ, সেটা বুঝতে হবে। মুরব্বী সুলভ ইগো নিয়ে যদি সব সিদ্ধান্ত বাচ্চা ছেলে মেয়ের উপর চাপিয়ে দিতে যাওয়া যায়, তো ওরা তো বিদ্রোহ করবেই। তাতে আখেরে কারো লাভ হয় না। দেখতেই তো পাচ্ছেন, আপনি, আপনার পরিবার এবং আপনার নাতনি জান্নাত এক্ষেত্রে সকলেই ভিকটিম। কোনো কথা না বলে বাড়ি সাহেব মাথা নিচু করে চুপ করে বসে রইলেন। প্রতাপশালী দাপুটে বৃদ্ধ মানুষটি আজ বড়ই অসহায় এবং পদচ্যুত লাগছে। বাড়ি সাহেবকে ধাতস্থ হতে কিছুক্ষণ সময় দিল পাকরাশি। তারপর সে তার পরবর্তী প্রশ্নটি করল। বিয়ের কদিন আগে জান্নাত বাড়ি ছেড়ে চলে যায়? 5 দিন আগে। ততদিনে তো নিমন্ত্রণ করা প্রায় শেষ হয়ে এসেছিল। অর্ধেকের বেশি দাওয়াত দেওয়া হইয়া গেছিল। এই কিনাকাটা, প্যান্ডেল, ক্যাটারিং এর বায়না সব হইয়া গেছিল। পাত্র কি ম্যাট্রিমনির সাইট থেকে পছন্দ করেছিলে? না, আমার পাশের বাড়িতে থাকেন মিসেস লীনা রহমান, সম্বন্ধটা উনি আনছিলেন। পাত্র উনারই বইনের পোলা। বাড়ি থেকে চলে যাওয়ার সময় জান্নাত কি কোনো চিঠি লিখে রেখে গেছিল? জি, সে চিঠি তো আমি ওই ডায়েরি করানোর সময় ও সাবমিট কইরা দিছি। জান্নাতের চলে যাওয়ার ব্যাপারটা মিসেস রহমান কখন জানতে পারলে? চলে যাওয়ার পরেই তিনি জানতে পারছিলেন। সে কি, কিভাবে? সিটি পইরা আমার মাথায় আগুন জ্বইলা গেল। ওই মাথা গরম হইলে আমার হিতাহিত জ্ঞান থাকে না। আমার সিটকার সুই না, ইডিনার সুইটটা আইছিল, তখনই যাই না গেছিল। আচ্ছা, আপনি জান্নাতের 3 জন বান্ধবীর নাম পাঠিয়েছিলেন, মালিহা, তানজিকা ও জেরিনা। এদের মধ্যে কেউ কি ওর সঙ্গে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো? ওই মালিহা পড়ত। ওরা 2 জন ঢাকার ফার্ম গেটে আমার ওই ভাইরা ভাইয়ের বাড়িতে থাইকা পড়াশোনা করত। এই মালিহা থাকে কোথায়? মালিহাদের বাসা ওই নেত্রকোনা কোর্ট স্টেশন রোডে। এই হাইটা গেলে ইহান থেকে 30 মিনিট, গাড়িতে 8-10 মিনিট লাগতে পারে। শেষ প্রশ্ন, ঘটনার দিন সকাল 7টার আশেপাশে আপনি পরপর 4টি ফোন করেছিলেন। কাকে কাকে ফোন করেছিলেন? এই প্রশ্ন শুনে বাড়ি হতচকিত হয়ে গেল। বোধহয় এমন প্রশ্নের জন্য তিনি প্রস্তুত ছিলেন না। মুখের অভিব্যক্তি পরিবর্তন হতে লাগলো তার, আর পাকরাশি তখন স্থির দৃষ্টিতে বাড়ির মুখের দিকে তাকিয়ে রইল। 30 সেকেন্ড এভাবেই কেটে গেল। বাড়ি কোনো উত্তর দিচ্ছেন না দেখে
পাকরাশি পুনরায় বলল, হ্যালো। সম্বিত ফিরে এলো যেন। অন্য মনস্কভাবে বাড়ি সাহেব বললেন, জি। কাকে কাকে ফোন করেছিলেন? এবার নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক দেখানো যায় সেভাবে তিনি বললেন, একটা ফোন করছিলাম ফার্মগেটের ভাইরা ভাইরে, আর একটা পুরান ঢাকায় থাকে আমার ভাই তারে। 3 নম্বরটা করছিলাম জান্নাতের মামা জায়েদ খান চৌধুরী রে। চতুর্থটার কথা মনে নাই। আমি মনে করিয়ে দিচ্ছি, চতুর্থ ফোনটি করেছিলেন ফুয়াদ বিন আবদুল্লাহকে, এলাকায় যাকে সবাই ফুয়াদ মস্তান বলে চেনে। ওর বাবা উমর বিন আবদুল্লাহ ছিল একজন কুখ্যাত রাজাকার। মুক্তিযুদ্ধের সময় সে হানাদার বাহিনীর গুপ্তচরদের কাজ করেছিল। অনেক মুক্তিযোদ্ধাকে সে ধরিয়ে দিয়েছিল। তাকে হত্যা করে মুক্তিযোদ্ধারা সাথী শহীদদের রক্ত ঋণ শোধ করেছিলেন। এরপর বাড়ি আর কোনো কথা বলতে পারলেন না। মাথা নিচু করে কিছুক্ষণ বসে রইলেন। পাকরাশি পুনরায় বললেন, কি ঠিক বললাম তো? ওর বাবার লোকে চিনা পরিচিত আসলো, কিন্তু ফুয়াদ তো রাজাকার না। বাপের দায় ওর উপরে আসবো কেন? এইসব বিষয়ে এই ধরনের লোক কামে লাগে। ফেরলিগা ওরে ফোন দিছিলাম। এই সময় চা ও নাস্তা চলে এলো। বাড়ি সাহেব যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। অতি তৎপর হয় তিনি বললেন, নেন আগে খাইয়া লন, তারপর না হয় কথা কখন যাইব। পাকরাশির যা প্রশ্ন করা ছিল হয়ে গিয়েছে। চা নাস্তা খেয়ে আর একটু সময় নষ্ট না করে তারা বেরিয়ে পড়ল। বাড়ি সাহেব আর জোরাজুরি করলেন। আবার কি কি অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়তে হয়। এবার গন্তব্য কোর্ট স্টেশন রোড, মালিহাদের বাড়ি। মিনিট 8 সময় লাগলো সেখানে পৌঁছতে। দরজায় নক করতে বছর 50-এর কাছাকাছি একজন ভদ্রলোক দরজা খুলে বাইরে এসে অপরিচিত মানুষ দেখে কিছুটা অবাক হয়ে ওনাদের আসার কারণ জিজ্ঞাসা করলেন। জয় সংক্ষেপে ব্যাপারটা বলে জানালো যে ওরা মালিহার সাথে দেখা করতে চান। ভদ্রলোক তাদের ভেতরে নিয়ে গেলেন। বসার ঘর খুলে সিলিং ফ্যানের সুইচ অন করে ভদ্রলোক তাদের বসতে বলল। তারপর ভেতরের দিকে চলে গেল মালিহাকে খবর দিতে। অল্প কিছুক্ষণের মধ্যেই 21-22 বছর বয়সী একটা মেয়ে সেই ঘরে ঢুকে বলল, আমি মালিহা। আপনারা আমাকে খুঁজছেন বলে শুনলাম। আপনাদের পরিচয়টা জানতে পারি? আগে আপনি বসেন, আপনার কাছে আমাদের কিছু জানার আছে। আমি ফারহান আক্তার, ইন্সপেক্টর ডিবি। জান্নাত নিরুদ্দেশ হওয়া কেসের তদন্তের স্বার্থে কিছু কথা বলবো। মেয়েটি মুখোমুখি বসে বলল, নো প্রবলেম, বলেন কি জানতে চান। জয় এবার পাকরাশির উদ্দেশ্যে বলল, পরি, ইউ মে প্রসিড। ইউ আর বেস্ট ফ্রেন্ড অফ জান্নাত, অ্যাম আই রাইট? ইয়েস ইউ আর। জান্নাত নিশ্চয়ই তার সব কথা আপনাকে শেয়ার করত। জি, আমরা দুজনেই নিজেদের সব কথা একে অপরকে শেয়ার করতাম। জান্নাতের সঙ্গে আনিসের সম্পর্কের কথা নিশ্চয়ই আপনি জানতেন। জি, জানতাম। জান্নাতের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, এ কথাও নিশ্চয়ই সে আপনাকে জানিয়েছিল। জি, জানিয়েছিল। এই ব্যাপারে আপনার কাছে কোনো পরামর্শ চেয়েছিল কি সে? পরামর্শ চায় নাই, তবে পালিয়ে গিয়ে আনিসকে বিয়ে করবে বলছিল। আপনি কি বলেছিলেন? আমি কোনো রকম হঠকারী সিদ্ধান্ত নিতে বারণ করছিলাম। এমনিতেই আনিস সম্বন্ধে ওকে বারবার সতর্ক করতাম আমি। আনিস মোটেই ভালো ছেলে নয়, একাধিক মেয়ের সঙ্গেও সম্পর্ক রাখে। এই কথা জান্নাতকে বললেও শুনতেই চাইতো না। ওর একই কথা, আনিস মেধাবী, পড়াশোনায় কত ভালো। পড়াশোনায় ভালো হলে কি মানুষ হিসেবে ভালো হয়ে যায়? আমার কথা কখনো কানেই নিত না। আমি নিশ্চিতভাবে জানতাম আনিস দেখা করব না, বিয়ে করে কারোর দায়িত্বও নেবে না। বাসা থেকে পালিয়ে গিয়ে জান্নাত বিপদে পড়ব। ঠিক তাই হইল। ওই দিনই ও পালাবে তা কি আপনি জানতেন? ঠিক ওই দিনই ও পলাইব এই কথা আমি জানতাম না, তবে যে কোনো দিন পলাইব তা জানতাম। আপনি কি মনে করেন আনিসই কোনো গন্ডগোল করেছে? নিশ্চিতভাবে কইতে পারবো না, তবে করলে মোটেই আশ্চর্য হব না। যে ছেলে মেয়েদের ইমোশন নিয়ে খেলা করতে পারে তার দ্বারা সবই সম্ভব। জান্নাতের জন্য দুঃখ হইতেছে। ও যদি আমার কথা শুনতো তাহলে আজকে ওকে এমন বিপদে পড়তে হইতো না। আপনারা প্লিজ ওকে খুঁজে বাহির করেন। শেষ প্রশ্ন, জান্নাতের কি কোনো প্রাক্তন ছিল? জি ছিল।
তবে প্রাক্তন না বইলা বয়ফ্রেন্ড বলা ঠিক হইব। ভার্সিটিতে ভর্তি হইবার পর ওই ছেলেটার সঙ্গে আলাপ হয়েছিল। মাস তুই ওর সঙ্গে মেলামেশা, রেস্টুরেন্টে, কমন রুমে আড্ডা চলছিল। তারপর ছেলেটা একদিন হঠাৎ জান্নাতকে প্রপোজ কইরা বসে। জান্নাত এটার জন্য প্রস্তুত ছিল না, ও ঘাবড়াইয়া যায়। জান্নাত প্রস্তাব নাকচ কইরা দেয়। স্বাভাবিকভাবেই ছেলেটা ক্ষুব্ধ হয়। এরপর থেকে জান্নাত ওকে এড়িয়ে চলতে থাকে। ছেলেটা কয়েকবার ওকে থ্রেটও দিছিল। কি নাম ছেলেটার? অনেক দিনের কথা, নামটা এখন ঠিক মনে পড়তেছে না। রদিয়া নামটা ছিল, রিয়াজ বা রায়ান, ওই রকম কিছু একটা হইবে। কোথায় থাকতো সে? যতদূর মনে পড়তেছে পুরান ঢাকার কোথাও একটা থাকতো। আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। বাইরে বেরিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখা গেল দুপুর 1:10। বাড়ি সাহেবের বাড়িতে ভারী নাস্তা নেওয়ার কারণে এখন কারোরই খাওয়ার তেমন আগ্রহ নেই। জয় বলল, কি হইল পরি, কি করবি অহন? পাকরাশি হালকা রসিকতা ছলে বলল, কি আর, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। তার মানে এবার ফিরে যাওয়ার পালা। যে পথ দিয়ে আসা হয়েছিল সেই পথ ধরেই আবার ফিরে চলল গাড়ি। এদিকে কোনো বৃষ্টি নেই, তবে আকাশ হালকা মেঘাচ্ছন্ন। অনেকক্ষণ ধরে কৌতূহল দমন করে রেখেছিল জয়। গাড়িতে বসেই প্রশ্নটা করে ফেলল সে, পরি তুই কি ম্যাজিক জানিস? কেন, ম্যাজিকের কি দেখলি? তাহলে বাড়ি সাহেবকে যে দুম করে কথা দিয়ে আসলি কালকের মধ্যে তার নাতনির সন্ধান পেয়ে যাবেন, কোনো কিছু সঠিক কোনো দিশাই এখনো খুঁজে পাওয়া গেল না, আর তুই দুম করে কথা দিয়ে চলে আসলি। এটা ম্যাজিক ছাড়া কি করে সম্ভব? এই কথা, তবে শোন, তদন্ত জিনিসটা এমনই, অন্ধকারে হাতড়াতে বেড়াচ্ছিস, কোনো সূত্র, লিঙ্ক বা তথ্য কিছুই পাওয়া যাচ্ছে না। অন্ধের মতো কেবল ছুটে চলেছিস। মনে হচ্ছে এই কেসের বোধহয় কিনারা করা যাবে না। ঠিক তখনই হঠাৎ করে এমন একটা সূত্র হাতে বা মাথায় চলে আসবে যা কিছুক্ষণ আগে পর্যন্ত ভাবতেই পারা যায়নি। ওটাই হবে গুহার মুখ খোলার সেই চিচিং ফাঁক। বুঝলি কিছু? একটুও না। তাহলে অপেক্ষা কর, ওটা ক্রমশ প্রকাশ্য। তুই বরং হেডকোয়ার্টারে ফোন করে জানিয়ে রাখ, সাদা পোশাকের অন্তত 1 ডজন সশস্ত্র পুলিশ, তাদের মধ্যে 2 জন অবশ্যই মহিলা, যেন প্রস্তুত থাকে। ফেরার পথে আমরা রেডে যাব। ওকে বস। প্যাঁচার মতন মুখ করে বসে রইল জয়। তা দেখে সুব্রত মুখ টিপে হাসতে লাগল। পাকরাশির ছায়াসঙ্গী হওয়ার সুবাদে সুব্রত জানে মিশন সাকসেসফুল না হওয়া পর্যন্ত বস কিছুই ভেঙে বলবে না। এরপর পাকরাশি জিজ্ঞাসা করল, জয়, মতিঝিলে নয়াপল্টন রোড পৌঁছাতে আমাদের কতক্ষণ লাগবে? জয় এবার বুঝতে পারল ক্রমশ প্রকাশের প্রথম ধাপ এটি। কিন্তু নয়া পল্টন রোডের সঙ্গে কেসের কি সম্পর্ক? আর হঠাৎ করে নয়া পল্টন রোড জানলই বা কি করে? ঢাকা শহরের কোনো রাস্তার নাম যে জানে না। চূড়ান্ত বিভ্রান্তির মধ্যে পড়ে জয় জিজ্ঞাসা করল, এই নয়া পল্টন রোড নামটা তুই জানলি কি করে? ভেরি সিম্পল, গুগল সার্চ করে। ওসব এখন ছাড়, তোকে যা জিজ্ঞাসা করেছি সেটার উত্তর দে। তা ধর সন্ধ্যা হয়ে যাবে। তোর হেডকোয়ার্টার থেকে ওখানে আসতে কত সময় লাগবে? এই ঘন্টাখানেকের কিছু বেশি। আমাদের পৌঁছানো এবং ফোর্স পৌঁছানো দুটো যেন এক সময় হয়, সেইভাবে ক্যালকুলেশন করে ওদের স্টার্ট করতে বলে দিবি। ওকে? ওকে বস। জয় আবারও অন্য মনস্ক হয়ে বসে পড়ল। তার মনের মধ্যে তখন কৌতূহল যেন ঢেউয়ের মতন আছড়ে পড়ছে। পরি এসব কি বলে চলেছে তার মাথা মুন্ডু সে কিছুই বুঝতে পারছে না। নয়া পল্টন মোড়ে যখন গাড়ি গিয়ে পৌঁছলো তখন সন্ধ্যা হয়ে এসছে। ঘড়ির সময় জানাচ্ছে 6:25। সূর্য অস্ত গেলেও আবছা আলো রেশ তখনও কিছুটা রয়ে গিয়েছে। রাস্তার বাতিস্তম্ভের আলো, দোকানপাট, হোটেল, রেস্তোরাঁ, শোরুম, অফিসের আলো সব মিলেমিশে ঝলমল করছে চারদিক। পাকরাশিদের গাড়ি পৌঁছানোর আগেই পুলিশের গাড়ি এসে দাঁড়িয়ে আছে রাস্তার এক পাশে। পাকরাশি গাড়ি থেকে নাম নেই, তারা একে একে এসে সামনে এসে দাঁড়ালো। তাদের একটা ডেমো দিল পাকরাশি। আপনারা এখানেই অপেক্ষা করুন, আমরা 3 জন গিয়ে ময়না করছি। সংকেত পেলেই আপনারা স্পটে চলে আসবেন। একসঙ্গে দল বেঁধে আসবেন না,
ছড়িয়ে ছিটিয়ে বিচ্ছিন্নভাবে আসবেন, গিয়ে চারদিক থেকে বাড়িটা ঘিরে ফেলবেন। এরপর তিনজন এগিয়ে গেল নির্দিষ্ট গন্তব্যের দিকে। যেতে যেতে জয়ের হঠাৎ মনে পড়ল, জান্নাতের ফোনের লাস্ট লোকেশন মতিঝিল ছিল না? কি গাধা আমি! এটা আগেই আমার বোঝা উচিত ছিল। না, পরীর মতন গোয়েন্দা আমি কোনোদিনই হতে পারবো না। হাঁটতে হাঁটতে একটা চালের গুদামের সামনে এসে পাকরাশি দাঁড়িয়ে পড়ল। সামনে বিরাট গেট, তার উপর সাইনবোর্ড, তাতে লেখা চাউলের আড়ত, আড়তদার রেহান আনসারি, তার নিচে ঠিকানা। এখানে দেশি বিদেশি হরেক কিসিমের উৎকৃষ্ট উচ্চমানের চাউল সুলভ মূল্যে পাওয়া যায়। ঠিকানাটা মিলিয়ে দেখে পাকরাশি বলল, দিস ইজ দ্য প্লেস জয়। প্রথমে আমরা খরিদ্দার সেজে ভেতরে ঢুকবো, তারপর খুঁজে দেখতে হবে জান্নাতকে কোথায় লুকিয়ে রেখেছে। কথাবার্তা যা বলার তুইই বলবি, কারণ আমাদের অ্যাকসেন্ট বুঝে ফেলবে। আর সুব্রত, তুমি তখন সংকেত পাঠিয়ে দেবে মোড়ের মাথায় অপেক্ষামান আমাদের সহকর্মীদের কাছে। নাম্বারটা প্রথমে সেট করে রাখো। ওকে বস। গেট পেরোতেই মাথায় টিনের ছাউনি দেওয়া বিশাল গ্যারেজ। 3টি গাড়ি সেখানে এখন রাখা রয়েছে। বাড়ি, গোডাউন, গ্যারেজ মিলিয়ে সারা চৌহদ্দি কম করে 1 একর জমি দিয়ে তো হবেই। শহরের প্রাণকেন্দ্রে এইরকম একটা জায়গায় 1 একর জমি মানে এক বিশাল ব্যাপার। ডান হাতে চালের গোডাউন, দৈর্ঘ্য অন্তত 40 ফুট, প্রস্থে কম করে হলেও 25 ফুট তো হবেই। গোডাউন ভর্তি চালের বস্তা থরে থরে সাজিয়ে রাখা রয়েছে। ঢুকেই বাম হাতে একটি কাউন্টার, সেখানে 30-32 বছর বয়সী, গায়ের রং ফর্সা, সুদর্শন এক যুবক বসে। গালে তার সযত্নে রক্ষিত দাড়ি, যা ব্যক্তিত্বে এক অন্য মাত্রা যোগ করেছে, তবে মুখ দেখলেই মনে হয় মহা ধুরন্ধর। যুবকটি তখন ফোনে কারোর সঙ্গে কথা বলছিল। কাউন্টারের এপাশে 2টো চেয়ার, দোকান ফাঁকা, কোনো খরিদ্দার নেই এই মুহূর্তে। 3 জন কর্মচারী এদিক ওদিক চালের বস্তার উপর বসে আছে। প্রথমে ঢুকলো জয়, তার পেছনে পাকরাশি, আর সবার শেষে সুব্রত। তারপর গোডাউনে ঢুকলো। ঢুকেই জয় বলল, আসসালামু আলাইকুম। যুবকটি হাতের ইশারায় তাদের বসতে বলল, কিন্তু তারা কেউ বসল না। ফোনে যুবকটি এরপর অপর প্রান্তের ব্যক্তির উদ্দেশ্যে বলল, শুন, খরিদ্দার আইছে, তো লোকে পরে বাতচিত করু মনে, অহন রাখতাছি। ফোন রেখে সে বলল, অহনো খাড়াই আছেন, বসেন না গেলে। তারপর তার কর্মচারীর উদ্দেশ্যে চিৎকার করে বলল, হয় মাসুম, তোরা দেখোস না 3 জন আদমি খাড়াইয়া রয়েছে, এখন সে আর দেশ না গেলে। আমরা বসুম না। রেহান আনসারি কেডা হেডা কন? আমি রেহান আনসারি। মাগার আপনারা কেডা? আমার বাসমতি চাউল লাগবো 1 কুইন্টাল। মিলবো নাকি? কোন কিসমের চাউল নিবেন এইটা আগে কোন। আমার কাছে দেশি বিদেশি মেলা কিসমের চাউল আছে। ইন্ডিয়া, চায়না, জাপান, থাইল্যান্ড, কোনটা নিবেন সেইটা আগে কোন তো। চিনি গুঁড়া চাউল আছে? সেভি আছে। জয় যখন কথোপকথন চালিয়ে যাচ্ছে, সুব্রত তখন এক ফাঁকে সিগন্যাল পাঠিয়ে দিয়েছে। সেখান থেকে পাল্টা সিগন্যালও এসে গিয়েছে। এদিকে পাকরাশির মাথায় কেবল একটাই কথা ঘুরে চলেছে তখন, জান্নাত কোথায়? পেছনের দিকে যাওয়ার জন্য গোডাউনের একটা সাইডে কিছুটা ফাঁকা রয়েছে। পাকরাশি সেখান দিয়ে পেছনের দিকে যাওয়ার উপক্রম করতেই রেহান চিৎকার করে বলে উঠল, আরে ওই দিকে যাইতেছেন কেন? আহেন বহেন কইলাম, ওই দিকে যাইবার পারবেন না। আপনার গোডাউনটা একটু ঘুরে দেখলে ক্ষতি কি? না, ওই দিকে যাওয়ানোর কোনো কাম নাই, চাউল নিবে লন নালে ফুটেন। পাকরাশি বুঝতে পারলো ওই দিকটায় নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, না হলে ওরকম ভাবে বাধা কেন দিচ্ছে বদমাশটা। কোনো কথা না বলে রেহানের নিষেধ অগ্রাহ্য করে সে এগিয়ে যেতে লাগলো। পাকরাশি ভেতর যাওয়া আটকাতে এক লাফে কাউন্টার টপকে এ পাশে এসে ছুট লাগালো রেহান। কাছে গিয়ে একটা ধাক্কা দিতে যাবে, তার আগেই খপ করে তার হাতটা ধরে মোচড় দিয়ে পেছনে ঘুরিয়ে দিল পাকরাশি। মনিককে এভাবে হেনস্থা হতে দেখে কর্মচারীরা ভাবল গোডাউনে বোধহয় ডাকাত পড়েছে। তারা ডাকাত ডাকাত বলে চিৎকার করা শুরু করতেই 3 জনেরই গালে একটা করে থাপ্পড় কষি দিয়ে জয় বলল, একদম চুপ থাকবি, আমরা পুলিশ। চিৎকার কইলে থাবড়াইয়া দাঁত ফালাই দিম। রেহানের হাত ছেড়ে দিয়ে পাকরাশি তখন দ্রুত গোডাউনের শেষ প্রান্তে পৌঁছে গেছে। বিষয়টা ততক্ষণে অনেকটাই পরিষ্কার। সুব্রত দেরি না করে সিগন্যাল পাঠিয়ে দিয়েছে বাইরে। সেই সিগন্যাল পেয়ে পুরো ফোর্স ভেতরে এসে গোডাউন ঘিরে ফেলেছে। বিপদ উঠতে রেহানেরও আর বাকি নেই। পকেট থেকে মোবাইল বার করে সে ডায়াল করতে যাচ্ছিল, এক ঝটকায় সুব্রতর হাত থেকে ফোনটা ছিনিয়ে নিল।
সঙ্গে সঙ্গে সাব ইন্সপেক্টর আব্দুল লতিফ গোডাউনের ভেতরে এসে রেহানের হাতটা শক্ত করে ধরে রইল। গোডাউনের শেষ প্রান্তে গিয়ে দেখা গেল সেখানে একটা দরজা বাইরে থেকে তালা বন্ধ। অভিজ্ঞ পাকরাশির ষষ্ঠ ইন্দ্রিয় জানিয়ে দিল এখানেই জান্নাতকে বন্দি করে রাখা আছে। পেছন ফিরে এসে দেখল জয় ও সুব্রত তার পেছনে এসে দাঁড়িয়েছে। পাকরাশি বলল, জয় ও সুব্রত, আমি নিশ্চিত এই ঘরে জান্নাত আছে। তালা ভেঙে ফেলি? তালা তো অবশ্যই ভাঙতে হবে, কিন্তু তার আগে আশপাশ থেকে কয়েকজন প্রত্যক্ষদর্শী আনার ব্যবস্থা কর। তালা তাদের সামনেই ভাঙা হবে। শিওর বলে জয় চিৎকার করে হাঁপ দিল। শাহজাহান! অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর শাহজাহান এসে দাঁড়াতেই জয় বলল, বাইরে গিয়া কজন আই উইটনেস নিয়ে আসো দেখি, তালা ভাঙতে হইব। পাকরাশি দরজায় ধাক্কা দিয়ে বলল, ভিতরে কেউ আছে? সারা দিন, আমরা আপনাকে উদ্ধার করতে এসেছি। দরজায় কান পেতে মনে হলো যেন ক্ষীণ একটা শব্দ শোনা যাচ্ছে, কিন্তু পরিষ্কার করে বুঝতে পারা গেল না। পাকরাশি আবারও জোরে ধাক্কা দিয়ে কথাটার পুনরাবৃত্তি করল। এবার গোঙানির মতন একটা শব্দ শোনা গেল। আই এম কারেক্ট জয়, সি ইজ হিয়ার, উই শুড হ্যাভ টু ব্রেক দ্য লক। ডেফিনেটলি। মিনিট 5 পর শাহজাহান আশেপাশের দোকান, অফিস ও কারখানা থেকে 5 জন লোককে সঙ্গে নিয়ে এলো। এরপর তাদের সামনে তালা ভাঙার কাজ শুরু করা হলো। দরজা খুলতেই দেখা গেল ভেতরে অন্ধকার ঘুটঘুট করছে। সকলে মোবাইলের টর্চ অন করে নিল। সেই আলোয় সুইচ বোর্ড খুঁজে আলো জ্বালানো হলো। টিমটিমে আলোতে যেটুকু দেখা গেল ঘরটি যেন অপরিচ্ছিন্ন, তেমনই অপরিসর। মেঝেতে একটি মেয়ে শুয়ে আছে। ঘরটির একটি মাত্র ছোট্ট জানালা, সেটিরও 2টো পাল্লা বন্ধ করে রাখা রয়েছে। মেয়েটি যে জান্নাত তা অনুমান করতে অসুবিধা হলো না। হাত পা বাঁধা, মুখ আঠালো টেপ দিয়ে সিল করা, সারা শরীরে নির্যাতনের চিহ্ন সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। মাথার চুল আলুথালু, নোংরা হয়ে জট পেকে গেছে। বন্দী হওয়ার পর থেকে যে স্নান হয়নি বোঝাই যায়। চোখের নিচে কালি, মুখের জায়গায় জায়গায় কালশিটের দাগ, বোঝাই যাচ্ছে রীতিমতো মারধর করা হয়েছে। হাত ও শরীরে দৃশ্যমান অংশে কয়েকটি জায়গায় 3 ইঞ্চি দীর্ঘ ফেটে যাওয়ার দাগ। দেখে মনে হচ্ছে চাবুক দিয়ে মারা হয়েছে। কি নৃশংস বর্বর! পাকরাশির অভিজ্ঞ চোখ বলে দিচ্ছে অসংখ্যবার মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে। প্লিজ কল দ্য লেডি কনস্টেবল জয়। পাকরাশির নির্দেশ পাওয়া মাত্র জয় একজন মহিলা কনস্টেবলকে ডেকে আনার জন্য বলল। সাব ইন্সপেক্টর লতিফ ততক্ষণে রেহানের হাতে হাতকড়া পরিয়ে গাড়িতে নিয়ে তুলেছে। মহিলা কনস্টেবল 2 জন এসে জান্নাতের হাতের বাঁধন খুলে দিল। মুখ থেকে টেপটা খুলতে যেতেই জান্নাত যন্ত্রণায় কোঁকিয়ে উঠল। বারবার টেপ লাগানো ও খোলা ফেলার জায়গাটা ঘা হয়ে গিয়েছে। টেপ টেনে খুলতেই দেখা গেল জায়গাটা লাল টকটক করছে। শাহজাহান রিপোর্ট লিখে সকল সাক্ষীদের সই করিয়ে নিল। এরপর অ্যাম্বুলেন্স ডেকে জান্নাতকে সরকারি হাসপাতালে পাঠিয়ে দেওয়ার পর নতুন তালা কিনে এনে ঘরটাকে সিল করে দেওয়া হলো। ফরেন্সিক পরীক্ষা না হওয়া পর্যন্ত এই ঘর বন্ধ থাকবে। সাব ইন্সপেক্টর আব্দুল লতিফকে এফআইআর এর বয়ান কেমন হবে তা বুঝিয়ে দিয়ে জয় বলল, আপনি এফআইআর রেজিস্টার করে অ্যারেস্ট মেমো তৈরি করে রাখেন। সারাদিন অনেক ধকল গেছে, আমি এখন বাসায় গিয়ে গোসল করব। কাল সকালে গিয়ে আমি সব দেখে নেব। ওকে? এবার ফিরে যাওয়ার পালা। ঘড়ি জানান দিচ্ছে এখন রাত 8:35। 3 জন গাড়িতে উঠে বসতে কামাল স্টার্ট দিল। উত্তরায় পৌঁছতে 40 মিনিট থেকে 1 ঘন্টা মতো সময় লাগবে সম্ভবত। সকলেই খুব ক্লান্ত। গাড়ি এখন প্রচন্ড গতিতে বেগম রোকেয়া অ্যাভিনিউ ধরে ছুটছে। জয় জিজ্ঞাসা করল, পরি, এবার কি বলা যায়? রেহান কে? কি তার পরিচয়? কাল সকাল পর্যন্ত অপেক্ষা কর জয়। হাসপাতালে গিয়ে জান্নাতের বয়ান নিলে সব জানতে পারবি। তুই বরং এক কাজ কর, মিস্টার বারিকে খবরটা জানিয়ে দে জান্নাতকে উদ্ধার করা হয়েছে। ওকে। ক্ষুণ্ণ মনে নিরসভাবে জয় বলল। সুব্রত মুখ টিপে হাসল। পাকরাশি নির্বিকার। পকেট থেকে মোবাইল ফোন বের করে ডায়াল করলো জয়। রিং হচ্ছে। স্পিকার অন করে দিল সে। ও প্রান্ত থেকে ফোন রিসিভ করে বাড়ি সাহেব বললেন, হ্যালো আক্তার সাহেব, বলেন, কিছু সংবাদ পাইছেননি? জি, সুসংবাদ আছে। জান্নাতকে পাওয়া গেছে। কোনখানে? কখন? কেমনে? আমার নাম ঠিক আছে তো আক্তার সাহেব? জি ঠিক আছে, কাল সকালে অফিসে চলে আসেন, সব জানতে পারবেন। খোদা হাফিজ। রেহানের পরিচয় জানার পর
কৌতূহলে রাতে ঘুম হলো না জয়ের। কে হতে পারে, এই প্রশ্নটা তাকে বারবার বিদ্ধ করতে লাগলো। অনেক চিন্তা করেও কোনো সমাধান বের করতে পারল না সে। পরী সব জানে, কিন্তু সে বলবে না। কি আর করা যাবে, পরীকে তো আর জোর করতে পারে না জয়। সে নিজেও গোয়েন্দা। সব প্রশ্নের উত্তরের জন্য যদি তাকে পরীর উপর নির্ভর করে থাকতে হয়, তাহলে পরী যখন থাকবে না তখন সে কাজ করবে কি করে? এটা তো তার পেশাগত যোগ্যতার উপর প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দেবে। ভীষণ মানসিক গ্লানিতে সে অস্থির হয়ে পড়ল। সারা রাত একটু সময়ের জন্য দু চোখের পাতা এক করতে পারল না। পরের দিন ভোর হতে না হতেই সে উঠে পড়েছে। তদন্তের স্বার্থে রেহানের পরিচয় তাকে জানতেই হবে। সে সিদ্ধান্ত নিল সকালে সব কাজ ফেলে সর্বপ্রথম জান্নাতের সঙ্গে তাকে দেখা করতে হবে, কারণ জান্নাতকে জিজ্ঞাসা করলেই সব পরিষ্কার হয়ে যাবে। কিন্তু জান্নাত কি কথা বলার মতন অবস্থায় আছে? সে তো এখন ট্রমাটাইজড, মানসিক ও শারীরিক দুভাবেই। ডাক্তাররা কি অ্যালাউ করবে কথা বলতে? অবশ্য তদন্তের স্বার্থে কথা বলতে তো দিতেই হবে। অফিসে ফোন করে হসপিটালের নাম জেনে নিল জয়, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। হাসপাতাল থেকে জেনে নিল ওয়ার্ডের নাম ও বেড নাম্বার। সার্জারি ফিমেল ওয়ার্ড, বেড নম্বর 39। ভোর 5টায় ঘুম থেকে ওঠা পাকরাশির অভ্যাস। বিছানা ছেড়ে বাইরে বেরিয়ে জয়কে করিডোরে চিন্তিত মুখে পায়চারি করতে দেখে খুবই অবাক হলো সে। কিরে, রাতে ঘুমোসনি? এত সকালে উঠে পড়েছিস যে বড়? না, কাল সারা রাত দু চোখের পাতা এক করতে পারি নাই। কেন? মাথার ভেতর শুধু একটাই প্রশ্ন ঘুরতেছিল, কে এই রেহান? দূর পাগল, রেহান কে এই প্রশ্নের উত্তর তুই হাজার চেষ্টা করেও বের করতে পারবি না। হাসপাতালে চল, দেখবি সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। মাথা থেকে চিন্তা ছুঁড়ে ফেলে দিয়ে বেরোনোর জন্য তৈরি হ। কোন হাসপাতাল খোঁজ নিয়েছিস? জি, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, সার্জারি ফিমেল ওয়ার্ড, বেড নাম্বার 39। ভেরি গুড, চিল ইয়ার, গেট রেডি। সকাল 9টায় তিনজন বেরিয়ে পড়ল। ঘন্টা খানেকের মতো সময় লাগলো হাসপাতাল পৌঁছতে। রিসেপশনে অনুসন্ধান করে জানা গেল সার্জারি ফিমেল ওয়ার্ড, বি ব্লক, দোতলায়। সিঁড়ি দিয়ে ওরা তিনজন উঠে গেল। জয় বলল, পুলিশ ডিটেকটিভ ব্রাঞ্চ। একথা শুনে গেটকিপার ছেলেটি গেট খুলে দিয়ে সেলাম ঢুকল। তিনজনের পর গট গট করে এগিয়ে গেল বি ব্লক সার্জারি ফিমেল ওয়ার্ডের 39 বেডের দিকে। কাছাকাছি গিয়েই বিশাল ঝটকা খেল তারা। 39-এর পেশেন্টকে সাদা কাপড়ে ঢেকে রাখা হয়েছে। তিনজন নিজেদের মুখ দিয়ে মুখ চাওয়াচাই করল। প্রত্যেকের চোখেই তখন অপার বিস্ময়। কি ব্যাপার পরি, এক্সপায়ার করে গেল? ভোর 5টায় ফোন দিছিলাম, তখন তো কিছু বললো না। আশ্চর্য। লেটস সি, সিস্টার ইনচার্জের কাছে চল, বিষয়টা কি শোনা যাক। সিস্টার ইনচার্জের কাছে গিয়ে জানা গেল এই পেশেন্ট অন্য একজন। জান্নাতকে ওর বাড়ির লোকজন একটা কেবিনে ট্রান্সফার করিয়েছে। 9 নম্বর কেবিনে জান্নাতকে পাওয়া গেল। সকালে ওর সেই আত্মীয়, যিনি ফার্ম গেটে থাকেন, যার বাড়িতে থেকে ও বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করেছিল, তিনি এসে ওকে পেইং কেবিনে ট্রান্সফার করে দিয়ে এসছেন। জান্নাত শুয়েছিল, পাকরাশিদের দেখে উঠে বসল। গতকাল ও তাদের দেখেছে ওকে উদ্ধার করে হাসপাতালে পাঠাতে। তাদের দেখে ওর চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। এই অশ্রু কৃতজ্ঞতার অশ্রু। এক রাতের চিকিৎসা ও শুশ্রূষায় চেহারার হাল অনেকটাই পরিবর্তন হয়েছে। খুবই শক্ত ও সাহসী মেয়ে জান্নাত। যে পরিমাণ নির্যাতন তার উপর করা হয়েছে, অন্য যে কোনো কেউ হলে ট্রমাটাইজ হয়ে পড়ে থাকতো, উঠে বসার মতন অবস্থাতেই থাকতো না। জান্নাত কিন্তু উঠে বসেছে। পাকরাশি জিজ্ঞাসা করল, কেমন আছো জান্নাত? ভালো। তোমার সঙ্গে কি আমরা কয়েকটি কথা বলতে পারি? বলুন। কি হয়েছিল সেদিন, আমাদের একটু বলবে? জান্নাত অন্যমনস্ক হয়ে গেল। তার চোখে মুখে আতঙ্কের ছাপ ফুটে উঠতে লাগলো। দৃষ্টি খোলা হয়ে যাচ্ছে, বোধহয় মাথা ঘুরছে তার। তা দেখে পাকরাশি বলল, রিল্যাক্স জান্নাত, রিল্যাক্স। তোমার আর কোনো ভয় নেই, আমরা আছি তোমার পাশে। আমাদের উপর বিশ্বাস রাখো, একদম সহজ হয়ে যাও। তুমি কি চাও না ওই শয়তানটার কঠোর সাজা হোক? আমি অবশ্যই চাই, আমি ওর রক্ত দেখতে চাই, ওর রক্ত দেখতে চাই আমি। কথা কটা বলে উত্তেজনায় জান্নাত তখন থর থর করে কাঁপছে।
পাকরাশি তাকে শান্ত করতে বলল, কুল ডাউন জান্নাত, কুল ডাউন। ধীরে ধীরে শান্ত হলো সে। তাকে স্বাভাবিক হতে কিছুটা সময় দিয়ে পাকরাশি বলল, তোমাকে বলতে হবে না, আমি বলে যাচ্ছি। ভুল হলে তুমি শুধরে দিও। মহাখালীতে বাস থেকে নেমে তুমি হাবিবস ফুড প্লাজাতে আনিসের জন্য অপেক্ষা করতে থাকো। বারবার ফোন করেও আনিসকে পাও না। অনেকক্ষণ অপেক্ষা করার পরও আনিসের সঙ্গে যোগাযোগ করতে না পেরে এখানে পাকরাশিকে থামিয়ে দিয়ে জান্নাত বলতে থাকে, বাইরে বেরিয়ে এসে আমি রাস্তায় দাঁড়িয়ে থাকি। একজন অপরিচিত লোক আমাদের সাহায্য করতে এগিয়ে আসে। সে আমাকে রিগাল হোটেলে পৌঁছে দেয়। হোটেলটা খুব নোংরা, তাই আমি সেখান থেকে বেরিয়ে আসি। রাস্তা ধরে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে থাকি। আমার খুব অসহায় লাগতেছিল। কি করব আমি কিছুতেই ভাবতে পারতেছিলাম না। বাসায় ফিরে গেলে কি পরিণাম হবে সেটা ভেবেই আমার গায়ে কাঁটা দিতেছিল। এইভাবে অন্যমনস্কভাবে অনেকটা রাস্তা আমি হেঁটে গেছি। হঠাৎ একটা গাড়ি এসে আমার পাশে দাঁড়িয়ে পড়ল। আমি চমকে ওখান থেকে সরে যাই। গাড়ির ভেতর থেকে আমার নাম ধরে একজন ডাক দিল। সে ডাক শুনে আমার খুব আশ্চর্য লাগে। গাড়ির ভিতর তাকিয়ে দেখতে পেলে গাড়ির ভিতর বসে আছে রেহান। সেই তোমার নাম ধরে ডাকছিল। রেহানকে তুমি চিনতে, কারণ ওর সঙ্গেই কদিন পরে তোমার বিয়ে হবার কথা ছিল। রেহান গাড়ি থেকে নেমে আসে, তারপর আমার এসে জিজ্ঞেস করে, এখানে কি করতেছেন? কদিন পর আপনার লগে আমার বিয়া, এই সময় একা একা বাহির হয়েছে কিসের লিগা? বাধ্য হয়ে আমারে মিথ্যে কথা বলতে হয়। আমি বললাম আমি বিয়ের কিছু শপিং করার জন্য ঢাকা থেকে আসছি। আমার এক বান্ধবী আসবে, তার সঙ্গে যাব। এখনো সে আসে নাই, তাই হাঁটতেছি। ঢাকায় শপিং করতে আইবেন আর আমারে ফোন দিবেন না? হ্যাঁ, আপনার লই আমি শপিং এ যাইতাম। ভালো হইছে আপনার লগে আমার দেখা হইয়া গেছে। আমার গাড়িতে আইয়া বসেন, আপনার লইয়ে আমি শপিং এ যাবো। অনেক গাড়িতে বসেন। খুব গরম পড়ছে না? আপনার ঘামতেছে? খাড়ান খাড়ান, আপনার লাইগা কোল্ড ড্রিঙ্কস হইয়া আসি। আরে কখনো বসেন না গেলে? এরপর আমারে একরকম জোর করে গাড়িতে তিনি বসায় কি একটা কোল্ড ড্রিঙ্কস আনতে গেল। আমি বুঝতেই পারি নাই আমি যে বাড়ি থেকে পলায় আসছি তা ওই লোকটা জেনে গেছে। আর ওগুলো সব ওর অভিনয়। ওই কোল্ড ড্রিঙ্কসটা এনে আমারে খেতে দিল। তার মধ্যে যে ঘুমের ওষুধটা মিশিয়ে এনেছে সেটা তো আমার ভাবনাতেই আসে নাই। কারণ কদিন পরে লোকটার সঙ্গে আমার বিয়া হওয়ার কথা পাকা হয়ে গেছে। ওটা খাওয়ার পর আমার আর কোনো জ্ঞানই ছিল না। যখন জ্ঞান হইল তখন আমার হাত পা বাঁধা, আমার মুখখান ট্যাপ দিয়ে আটকানো, সারা শরীরে আমার ব্যথা। আমি বুঝলাম আমারে অজ্ঞান অবস্থায় আমার উপর অত্যাচার করা হয়েছে। এই কদিন ধরে আমারে অনেক মারছে। কিল, চর, ঘুষি, চাবুক দিয়া মারছে, খুব মারছে আমারে। জান্নাতের দু চোখ বেয়ে নেমে এলো অশ্রুধারা। পাকরাশি, সুব্রত, জয় তিনজনেই চুপ করে রইল। বেশ কিছুটা সময় ওকে কাঁদতে দিল। অশ্রু জলে ওর সব যন্ত্রণা ও ব্যথা ধুয়ে যাক, ও হালকা হোক। 2 মিনিট কাঁদার পর চোখ মুছে জান্নাত বলল, প্রতিদিন 4-5 বার করে আমার উপরে শয়তানটা অত্যাচার করত। আমি বাধা দিতে গেলে আমারে অমানুষের মতো মারত। মুখ বুঝে আমি অসহনীয় নরক যন্ত্রণা সহ্য করছি। তবে কি তবে? জান্নাত কথা বলছে না। সম্ভবত সে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে। তাকে সাহস জোগানোর জন্য পাকরাশি বলল, বলো জান্নাত, তবে কি? তোমার আর কোনো ভয় নেই, বলো। অসম্ভব মনের জোরদার। ধীরে ধীরে নিজেকে স্বাভাবিক করে নিয়ে সে বলল, সালের ব্যবসাটা ওর লোক দেখানো। আসলে ওই আবা সোরা সালানের সঙ্গে যুক্ত। গভীর রাতে ওই গুদামে অনেক লোকজন আসতো। ফিসফিসায়া কত কথা কইতো, টাকার লেনদেন হইতো। আমি কান পাইতে সব শুনছি। একদিন ওই কথা বললে আমি ভয়ও দেখাছিলাম। বাইরে যাইতে পারলে সব কথা পুলিশরে জানাইয়া দিব। তার জন্য চাবুক দিয়া
আমারে অমানুষের মতো পিটাইছিল। তারপর আমি জ্ঞান হারায় ফেলি। আপনারা উদ্ধার না করলে শয়তানটা আমারে মাইরাই ফেলাইতো। অমানুষ, নিষ্ঠুর, বর্বর, রাস্কেল, স্কাউন্ড্রেল। ইংরেজি ও বাংলা মিলিয়ে 5টি বিশেষণ উচ্চারণ করল পাকরাশি। তবুও তার মনে হলো এতে ওই শয়তানটাকে বর্ণনা করা গেল না। পাকরাশি এরপর জয়ের উদ্দেশ্যে বলল, কেস এমন ভাবে পেশ করবি যেন তা ফুল প্রুফ হয়, কোনোভাবেই বদমাসটা ফাঁক গলে যেন বেরিয়ে না যেতে পারে। প্রয়োজন হলে বলবি আমি আর সুব্রত তোকে সাহায্য করব, আর এক্ষুনি বেরিয়ে পর রেহানের গোডাউন রেড করতে। ইয়াবার হতিস পাস কিনা দেখ। ওকে বস। থ্যাংক ইউ জান্নাত, আমরা এখন আসছি। কেবিন থেকে বেরিয়ে করিডোরে আসতেই তারা দেখতে পেল বাড়ি সাহেব ও তার সঙ্গে জান্নাতের বাবা ওয়াসিম ও মা মনোয়ারা বেগম হন্তদন্ত হয়ে কেবিনের দিকে এগিয়ে আসছে। কাছে এসে বাড়ি সাহেব বললেন, আক্তার সাহেব, জান্নাত কোথায়? 9 নম্বর কেবিন। এরপর পাকরাশির দিকে ফিরে বাড়ি সাহেব বললেন, আপনারা কি বইলা যে ধন্যবাদ দিব আমার জানা নাই। আই এম এভার গ্রেটফুল টু ইউ মিস্টার পাকরাশি। এবার বলুন আপনারা কত দিন লাগবো? আপনার পাওনাটা মিটাইয়া দিতে চাই। আপনাকে কিছু দিতে হবে না বাড়ি সাহেব। জান্নাত আমার মেয়ের মতো, ওকে খুঁজে বের করে উদ্ধার করাটাই ছিল আমার কাছে চ্যালেঞ্জ। ওকে খুঁজে পেয়েছি, এটাই যথেষ্ট। আই এম স্যাটিসফাইড। তা বললো তো হইব না মিস্টার পাকরাশি। কথা যখন দিচ্ছি আপনার পারিশ্রমিক আপনার লিওন লাগবই। নাতনিরে খুঁজা দিছেন, তার মূল্য দিবার পারুন না। যৎসামান্য পারিশ্রমিক গ্রহণ কইরা আমারে গুনাহমুক্ত করবেন, এইটা হইল গিয়া এই বৃদ্ধের অনুরোধ। বেশ, একান্তই যদি দিতে চান আপনার পছন্দ মতো কোনো উপহার আমাদের দুজনকে দিতে পারেন, বাট নো মানি। ঠিক আছে, নাতনিরে হাসপাতাল থেকে না ছুটানো পর্যন্ত আমি থাকায় থাকব। কাল আসতেছি আক্তার সাহেবের বাড়ি, তখন কথা কম হয়। হাসপাতাল থেকে বাইরে বেরিয়ে আসতেই সাংবাদিকরা ঘিরে ধরল। তাদের বাইক দিতেই হবে। জয় ঢাল হয়ে সামনে দাঁড়িয়ে পড়ে বলল, আগামীকাল গোয়েন্দা বিভাগ থেকে উপমহাদেশের অন্যতম সেরা সত্য অনুসন্ধানী পরীক্ষিত পাকরাশি মহাশয়কে সম্বর্ধনা দেওয়া হবে। সেখানে আপনাদের সকলে আমন্ত্রণ। আপনাদের যা কিছু প্রশ্ন সেইখানে করবেন। অগত্যা সাংবাদিকরা বুম সরিয়ে নিয়ে চলে গেল। আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর জানা যাবে কিসের ভিত্তিতে মিস্টার পাকরাশি অভিযুক্ত রেহানের কাছে পৌঁছতে সক্ষম হলেন এবং জান্নাতকে উদ্ধার করলেন। সংবাদটা সারা দিকে ছড়িয়ে পড়ল। জয়কে তার অফিসে নামিয়ে দিয়ে পাকরাশি ও সুব্রতদের নিয়ে গাড়ি চলল উত্তর অভিমুখে। 2টোর সময় জয় ফিরল। পাকরাশিরা জয়ের জন্য অপেক্ষা করছিল। জয় এলে একসঙ্গে সকলে খেতে বসবে। জয় সেজন্য দেরি না করে সোজা বাথরুমে দৌড়ল। 15 মিনিটের মধ্যে স্নান সেরে সে বেরিয়ে এলো। খাবার টেবিলে বসে জয় বলল, পরি, কাল বিভাগ থেকে তোকে সম্বর্ধনা দেবে, তৈরি থাকিস। কমিশনার সাহেব তোর সাথে আলাপ করার আগ্রহ প্রকাশ করেছেন, তিনিও আসবেন কাল। মাই প্লেজার। খাওয়ার পর সুব্রত বিছানা একটু গড়িয়ে নিচ্ছে, আর পাকরাশি যথারীতি সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে পায়চারি করছে। খাওয়াটা অনেকটা বেশি হয়ে গিয়েছে। আজকে মেনু ছিল মোরগ পোলাও। জয় ও নুসরাত গলা পর্যন্ত না খাইয়ে ছাড়বেই না। পাকরাশি মনে মনে ভাবছে 2 দিনেই 3 কেজি ওজন বেড়ে গিয়েছে। 1 মাসের ভিসা। যাওয়ার দিন দেখা যাবে পুরনো আদনান স্বামী হয়ে দেশে ফিরছে সে। পৌলমী তাকে দেখে চিনতে পারলে হয়। চোখ দুটো টেনে আসছিল। সিগারেট শেষ করেই পাকরাশি বিছানায় গিয়ে শুয়ে পড়ল। শোয়ার সঙ্গে সঙ্গেই ঘুম এসে গেল। এমনিতে দুপুরে সে কখনো ঘুমায় না। অতি ভোজনের পার্শ্ব প্রতিক্রিয়ায় এখানে আসার পর রোজ এমন হচ্ছে। কতক্ষণ ঘুমিয়েছিল খেয়াল নেই। জয়ের ডাকে ঘুম ভাঙল। এই পরি, ওঠ, বাড়ি সাহেব এসেছেন, তোর খোঁজ করতেছেন। পাকরাশি বিছানায় উঠে বসল। দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 4:10 বাজে। অনেকক্ষণ ঘুমিয়েছে তাহলে। জয়কে বলল, তুই যা, আমি আসছি। জয় চলে যেতে পাকরাশি বাথরুমের দিকে পা বাড়ালো। বাথরুম থেকে বেরিয়ে আসার পর ঘরে গিয়ে দেখলো মিস্টার বাড়ি বসে আছেন। পাকরাশি ঘরে ঢুকে বাড়ি সাহেব উদ্দেশ্যে বলল, গুড আফটারনুন মিস্টার বাড়ি। আপনি কতক্ষণ? এই সবে আসছি। আপনাকে 2 জনের লইগা 2টো ছোট্ট গিফট আনছি, প্লিজ অ্যাকসেপ্ট। একটু অপেক্ষা করুন, সুব্রত ঘুম থেকে উঠুক। এই সময় জয় চায়ের ট্রে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করে বলল,
আসেন আমরা একটু চা খেয়ে নেই। পাকরাশি ও বাড়ি সাহেব ট্রে থেকে নিজের নিজের চায়ের কাপ তুলে দিল। জয়, সুব্রতকে একটু ডেকে দিতে পারবি? অবশ্যই পারবো বলে জয় বেরিয়ে গেল। চা খেতে খেতে পাকরাশি বলল, মিস্টার বাড়ি, একটা কথা আপনাকে বলতে চাই। কইয়া ফেলেন, কোনো দ্বিধা করবেন না। আপনি এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কি ছেলের সঙ্গে আপনি নাতনির বিয়ে দিতে যাচ্ছিলেন। ঠিকই কইছেন। ওই পোলাটা যে এত বড় শয়তান তা কল্পনাও করতে পারি নাই। অ্যারেঞ্জ ম্যারেজ যে সবসময় ভালো হবে তা কিন্তু নয়। সময় পাল্টে যাচ্ছে। এই জেনারেশনের ছেলেমেয়েরা কি চাইছে সেটা বোঝার চেষ্টা করুন এবার থেকে। আপনি আমার থেকে বয়সে অনেক সিনিয়র, তবুও বলতে হচ্ছে বলে দুঃখিত। এখন থেকে নিজেদের ইগো ছেড়ে বেরিয়ে এসে ওদের একটু স্পেস দিন। যদি আপনি জান্নাতের মতামত জানার চেষ্টা করতেন তাহলে কিন্তু তাকে এমন দুর্ভোগ পোহাতে হতো না। বাড়ি সাহেব কোনো কথা না বলে গুম মেরে বসে রইলেন। তার মনের ভিতর হয়তো তখন যুদ্ধ চলছে। এই যুদ্ধ তার প্রাচীন সংস্কারবদ্ধ রক্ষণশীল মনের সঙ্গে আধুনিকতার যুদ্ধ। যুগে যুগে এই যুদ্ধ চলেছে। নতুনকে অত সহজে গ্রহণ করা যায় না, তখনই শুরু হয় যুদ্ধ। কিন্তু বিবর্তনের পথে পুরনো চিন্তাধারা পরিহার করে মানুষ এগিয়ে গিয়েছে চিরকাল আধুনিকতার পথে, প্রগতির পথে। এভাবেই এগিয়ে এসছে সমাজ, এভাবেই নিজেদের বদলে নিয়েছে মানুষ। এই সময় সুব্রত সে ঘরে ঢুকে পাকরাশিদের পাশে বসল। জয় তার হাতে চায়ের কাপ দিয়ে সোফার শেষ প্রান্তে নিজের চায়ের কাপে চুমুক দিয়ে আহ জাতীয় একটা শব্দ করল। এই শব্দ আমেজের। তারপর বলল, বাড়ি সাহেব চা খান, ঠান্ডা হয়ে যাইব। খাওয়া শেষ করে পাকরাশি ও সুব্রতের হাতে গিফটের বক্স দুটো তুলে দিয়ে সকলকে বিদায় সম্ভাষণ জানিয়ে বাড়ি সাহেব চলে গেলেন। সম্ভবত তখনও তার মনে যুদ্ধ অব্যাহত ছিল। কি গিফট দিল রে পড়ি, খুইলা দেখ। জয়ের কথা জবাবে বাক্সটা তার দিকে বাড়ি দিয়ে পাকরাশি বলল, এই নে জয়, তুই খোল, দেখি কি দিয়েছে। জয় বাক্সটা খুলতে দেখা গেল একটা সোনার নেকলেস। ওজন আনুমানিক 2.5 থেকে 3 ভরি হবে। তা দেখে জয় বলল, খুব ভালো হলো, বৌদি দেখলে খুশি হবেন। সুব্রত বাক্সটাও খোলা হলো। এরপর সেটার ভেতর একটা সোনার নেকলেস, ওজন একটু কম, 1.5 থেকে 2 ভরির মধ্যে হবে। গিফট দুটো পেয়ে দুজনেই বেশ খুশি। পরের দিন সকাল 10টায় স্যুট বুট পরে টাই বেঁধে 3 জন রেডি। আর কিছুক্ষণের পরেই তারা রওনা দেবে সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে। কামাল গাড়ি বের করে হর্ন বাজালো দুবার। ঘড়িতে সময় 10টা 10। 3 জন সিঁড়ি দিয়ে নেমে নিচে নেমে গেল। গাড়ি দরজা খুলে আগে থেকেই কামাল দাঁড়িয়েছিল। তারা গাড়ির কাছে গিয়ে পৌঁছতে তাদের দেখে সালাম দিল। 3 জন গাড়িতে উঠে বসার পর গাড়ি স্টার্ট দিল। অনুষ্ঠান সভাগৃহ পৌঁছে তারা দেখল সভাগৃহ পরিপূর্ণ। সকলে তাদের জন্য অপেক্ষা করে বসে রয়েছে। কমিশনার মনিরুল আলম চৌধুরী এগিয়ে এসে করমর্দন করে শুভেচ্ছা বিনিময় করলেন। অনুষ্ঠান শুরুর প্রাথমিক পর্বে আনুষ্ঠানিক বিষয়গুলো সম্পূর্ণ হওয়ার পর পুষ্পস্তবক অর্পণ করে পাকরাশি ও সুব্রতকে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। এরপর কমিশনার সাহেব তার ভাষণ শুরু করলেন। আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন বিখ্যাত গোয়েন্দা পরীক্ষিত পাকরাশি ও তার সহযোগী সুব্রত রাহা বর্তমানে ট্যুরিস্ট ভিসা নিয়ে আমাদের দেশে ভ্রমণ করতেছেন। তাদের দুজনকে এই মহতী আয়োজনে সম্বর্ধনা দিতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। এই প্রসঙ্গে বলি, 1 সপ্তাহের বেশি সময় ধরে প্রাক্তন সেনাকর্তা জনাব উসমান বাড়ি সাহেবের নাতনি জান্নাত নিখোঁজ ছিলেন। আমাদের অফিসাররা তার হদিশ পেতে সাধ্যমতো চেষ্টা করতেছিলেন। ঘটনাক্রমে পাকরাশি সাহেব সেই সময় আমাদের দেশে আসেন তার বন্ধু ইন্সপেক্টর ফারহান আক্তার সাহেবের অতিথি হয়ে। পক্ষান্তরে আক্তার সাহেবই ছিলেন জান্নাত নিখোঁজ কেসের তদন্তকারী অফিসার। আক্তার সাহেবের বাড়িতে বাড়ি সাহেবের সঙ্গে পাকরাশি সাহেবের পরিচয় হয়। বাড়ি সাহেব তাকে পাশাপাশি কেসটা তদন্ত করার জন্য অনুরোধ করেন। পাকরাশি সাহেব রাজি হন। এরপর পাকরাশি সাহেবের নেতৃত্বে সুব্রত বাবু ও আক্তার
তিনজন মিলে জান্নাতকে খুঁজে বের করেন। তাকে অপহরণ করা হয়েছিল, তার ওপর ভয়ঙ্কর নির্যাতন চালানো হয়েছিল এই কদিন ধরে। এই জঘন্যতম কাজটি যে করেছিল সেই অপরাধীকে তারা গ্রেপ্তার করেছেন। এর সম্পূর্ণ কৃতিত্ব মঞ্চে উপস্থিত পাকরাশি সাহেবের। আমি তাকে বেসুমার ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। এবার যা বলবেন পাকরাশি সাহেব বলবেন। শুক্রিয়া। উপস্থিত শ্রোতামণ্ডলী আবার করতালি দিয়ে পাকরাশিকে অভিনন্দন জ্ঞাপন করলেন। কমিশনার সাহেব মাইকটা পাকরাশির দিকে এগিয়ে দিয়ে বললেন, মিস্টার পাকরাশি, নাও দিস ইজ ইয়োর অডিয়েন্স। মাইক হাতে পাকরাশি তার বক্তব্য শুরু করল। অনারেবল কমিশনার অফ পুলিশ জনাব মনিরুল আলম চৌধুরী ও উপস্থিত অন্যান্য পুলিশ আধিকারিক বৃন্দ এবং আমার সামনে বসে থাকা সকল সুধী শ্রোতামণ্ডলী, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। প্রথমে বলি, আজ যে সম্মান ও ভালোবাসা আপনারা আমাদের দিলেন তাতে আমি অভিভূত। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা ব্যক্ত করছি। এসেছিলাম বিদেশ ভ্রমণ করতে, কিন্তু এখানে এসে দেখলাম কোথায় বিদেশ, এই যে সবই একই রকম, একই আকার, একই ভাষা, একই সবুজ মাঠ, একই নজরুল জীবনানন্দ, একটাই রবীন্দ্রনাথ, একই ভাত ডাল সবজি মাছ, একই পোশাক, একই ভাষা, একই সংস্কৃতি, একই উত্তরাধিকার। তাহলে এ কেমন বিদেশ? তফাৎ তো কিছুই খুঁজে পেলাম না। এক স্বতঃস্ফূর্ত আত্মিক বন্ধন অনুভব করলাম এখানে এসে। এবার মূল প্রসঙ্গে আসি। কমিশনার সাহেব তার বক্তব্যে বলেছেন কিভাবে জান্নাত নিখোঁজ হওয়ার তদন্ত ভার আমার কাছে আসে। তাই আমি আর পুনরাবৃত্তি করছি না। যেহেতু অচেনা শহর, তাই তদন্ত করাটা ছিল বেশ চ্যালেঞ্জিং। সুখের বিষয় এই যে জয় আমার বন্ধু সহপাঠী শহর চিনতে আমাকে সাহায্য করেছে। জান্নাত কোথায় গেল এই প্রশ্নের উত্তর খুঁজতে কোনো সূত্রই হাতে ছিল না আমাদের কাছে। যে তথ্যগুলো পেয়েছিলাম তাও কোনো কাজে এলো না। ঘটনা প্রবাহের ধারা থেকে প্রাইম সাসপেক্ট হিসেবে উঠে আসে জান্নাতের প্রেমিক আনিস, যার জন্য জয় তাকে গ্রেপ্তারও করেছিল। কিন্তু আনিসের বিরুদ্ধে তেমন কোনো প্রমাণ সংগ্রহ করা যায়নি এবং সেই জন্য সে জামিন পেয়ে যায়। জান্নাতের এক সহপাঠী তসনিম উপযাজক হয়ে এসে কিছু তথ্য দেয়, যা সন্দেহের তীর বাড়ি সাহেবের দিকেই ঘুরিয়ে দেয়। এছাড়াও আর এক সহপাঠী তথা জান্নাতের বেস্ট ফ্রেন্ড মালিহার সঙ্গে কথা বলে যে তথ্য পাই তা চূড়ান্ত বিভ্রান্তির মধ্যে ফেলে দেয় আমাদের। মালিহার কথা অনুযায়ী আনিস চরিত্রগতভাবে মোটেই বিশ্বাসযোগ্য নয়। এছাড়া জান্নাতের আরও একটি বয়ফ্রেন্ড ছিল, যে অনেক দিন আগে জান্নাতকে প্রপোজ করেছিল, কিন্তু জান্নাতের সঙ্গে সেই প্রস্তাব নাকচ করে দেয়। ফলত তার আক্রোশ জান্নাতের উপর থাকা খুব অমূলক নয়। কিন্তু এদের মধ্যে কে আসল অপরাধী কোনো পোক্ত প্রমাণ নেই আমাদের কাছে। ঠিক সেই সময় আমার মগজের ভেতর বাতি জ্বলে উঠল। বাড়ি সাহেবের বসার ঘরে জান্নাতের বিয়ের জন্য ছাপানো কিছু অব্যবহৃত আমন্ত্রণ পত্র পড়েছিল। কৌতূহলবশত একটি আমন্ত্রণ পত্র আমি পড়ে দেখেছিলাম। সেখানে সব আমন্ত্রণ পত্রের কমন বয়ানের মতো পাত্রের নাম ঠিকানাও লেখা ছিল। নাম রেহান আনসারি, ঠিকানা 138B নয়া পল্টন রোড, মতিঝিল, ঢাকা। জান্নাতের লাস্ট লোকেশনও ছিল মতিঝিল। ব্যাস, দুটো তথ্য মিলে যেতেই আমার ইনটিউশন বলতে লাগলো হি ইজ দ্য কালপ্রিট। বাকিটা তো ইতিহাস, যা এখন আপনারা সকলেই জানেন। মিস্টার পাকরাশি, আই হ্যাভ আ কোয়েশ্চেন ফর ইউ। আমি মনিরুল হক ইসলাম, ডেইলি নিউজ পত্রিকার সাংবাদিক। আস্ক প্লিজ। আচ্ছা, তাসনিম যে তথ্যগুলো দিয়েছিল বাড়ি সাহেবের সম্বন্ধে,
সেগুলো কি সঠিক ছিল? সম্পূর্ণ তথ্যের বিষয়ে আমি বলতে পারবো না, তবে স্বাধীনোত্তর কালে বাড়ি সাহেবের মুক্তিযুদ্ধের পরিপন্থী কোনো কাজ বা ভাবনা পোষণ করেন বলে আমার মনে হয় না। তার বাড়িতে গিয়ে যেসব ছবি এবং বইপত্র লক্ষ্য করেছি তার ভিত্তিতেই আমি এই কথা বলছি। আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে বাড়ি সাহেব ছিল পূর্ব পাকিস্তানের আর্মি মেজর। একটি ডিসিপ্লিন রেজিমেন্টেড ফোর্সের অংশ হিসাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ ও পলিসি বিনা প্রশ্নে মেনে চলতে তিনি বাধ্য ছিলেন। সেই কারণেই তার সেই সময়ের কর্মকাণ্ডের দায় তার উপর চাপানো যায় না। সেনাবাহিনীতে প্রতিটি সেনা ব্যক্তিগতভাবে এক একটি যন্ত্র, তারা যন্ত্রী নন। তারা যেভাবে চালনা করা হবে সেভাবেই তারা বাধ্য চলতে। স্বাধীনতার পর সেই বাড়ি সাহেব স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনীতে দায়িত্বের সঙ্গে বেশ কয়েক বছর কাজ করে অবসর গ্রহণ করেন। আশা করি বোঝাতে পারলাম। তাহলে তাসনিম কি উদ্দেশ্যে বাড়ি সাহেবের নামে ওসব কথা বলছিল বলে আপনি মনে করেন? আমার মনে হয় আনিসের ওপর থেকে সন্দেহের তীর বাড়ি সাহেবের দিকে ঘুরিয়ে দেবার জন্যই সে অমন কথা বলেছিল। তার উদ্দেশ্য ছিল আনিসকে রক্ষা করা, কারণ আনিসকে সে ভালোবাসে। আনিসও কি তারই ভালোবাসে? না, মোটেও না। আনিস ভালোবাসে জান্নাতকে। কি আনিস, ঠিক বললাম তো? পাকরাশির এই কথায় সকলে এদিক ওদিক তাকিয়ে আনিসকে খুঁজতে লাগলো। শ্রোতাদের মধ্য থেকে আনিস উঠে দাঁড়িয়ে পাকরাশির কথায় সম্মতি জানিয়ে ঘোষণা করল, জি জনাব, আই অনলি লাভ জান্নাত। আই এগ্রি। সকলে অবাক হয়ে দেখল উসমান বাড়ি উঠে দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে তার সম্মতি জানিয়ে দিলেন। বলার অপেক্ষা রাখে না, সারা হল আবার করতালিতে মুখরিত হয়ে উঠল। তা যেন আর থামতেই চায় না। শুনছিলেন প্রদীপ চন্দ্রের কলমে জান্নাত নিখোঁজ। কেমন লাগলো আজকের গল্পটি? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছতে পারি। আর আপনাদের মতামত দয়া করে কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান। আর নতুন শ্রোতা বন্ধুরা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্পের সাথে। আজ গল্প পাঠে ছিল মৃন্ময়, জয়দীপ, জয়, বর্ণালী, জয় দাস, ইন্দ্রনীল, আবির, মৌমিতা, আয়ুষী, সুদীপ্ত ও আমি রাজদীপ। ফিরবো আগামী সপ্তাহে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ধন্যবাদ।